হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আমরা দেখব ম্যানেজিং অ্যান্ড অ্যাডিং কাস্টমার ইনফরমেশন এবং ম্যানেজিং অ্যান্ড অ্যাডিং সাপ্লায়ার ইনফরমেশন। কিভাবে আমরা সাপ্লায়ার বা কাস্টমার অ্যাড করব, ম্যানুয়ালি কিভাবে অ্যাড করব, ইম্পোর্ট অফ কাস্টমার, এডিট কাস্টমার ইনফরমেশন, পাশাপাশি মেক অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ কাস্টমার্স। ঠিক এই যে বিষয়গুলো তিনটা জায়গায় একই রকম পাবেন, তিনটা বা চারটা জায়গায়। সেটা কি? কাস্টমার এবং সাপ্লায়ার দুটো তো সেম আছেই, দেখেন নিচের প্রসিডিউর গুলো সেম। তার মানে কাস্টমার শিখলে সাপ্লায়ার আপনার অটোমেটিক্যালি ক্যাচ করবে মাথায়। আর দ্বিতীয়টা হচ্ছে কি, প্রোডাক্ট সার্ভিসের ক্ষেত্রেও সিমিলারিটি থাকবে। তার মানে এই তিনটা চারটা সেগমেন্ট একটা আপনি সঠিকভাবে দেখলে, মানে এর যে কুইক বুকসের যে ফিচারটা, এটা এমন করা আছে যে আপনি একটা ঠিকঠাক মতো যদি কাভার করতে পারেন, খুব বেশি কঠিন কিছু এখানে দেওয়া না, জাস্ট তার ইনফরমেশন গুলো অ্যাড করতে হবে। তো একটা পারলে কাস্টমার, পারলে সাপ্লায়ারও পারবেন, আবার প্রোডাক্ট সার্ভিসও অনেক কিছু পারবেন। তবে চলেন আমরা শুরু করি। তার আগে একটু ওভারভিউ করে আসি যে আমরা কি কি শিখছিলাম বিগত ক্লাসে। অর্থাৎ ক্লাস 15-তে ট্যাক্স সেটিং করছিলাম আমরা। ট্যাক্স সেট আপ, ক্রিয়েট গ্রুপ ট্যাক্স, ক্রিয়েট কাস্টম ট্যাক্স এবং এডিট ট্যাক্স নেম অ্যান্ড রেট। ঠিক আছে, এগুলো আমরা শিখছিলাম। এখন চলেন আমরা ম্যানেজিং অ্যান্ড অ্যাডিং কাস্টমার্স ইনফরমেশনের আওতায় চলে যাব, যে কিভাবে আমরা এটা করব। এখন এটার জন্য আহ, আমরা আগে ম্যানুয়ালি দেখব, যে একটা আমরা অ্যাড করে দেখব যে কি কি প্রসিডিউর। এরপর আমরা বাল্ক আকারে ইম্পোর্ট করতেও পারবো। তো এখানে প্রথমে আছে ম্যানুয়ালি অ্যাডিং কাস্টমার। এই যে কুইক বুকস ড্যাশবোর্ডে চলে আসলাম। চলে এসে এই যে সেলসের, দেখেন আমার সেলসের সাথে যেগুলো সম্পর্কিত সেগুলো থাকবে সেলসের ভিতরে। এই যে কাস্টমার সেলসের সাথে সম্পর্কিত, আমি কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করি বা সার্ভিস সেল করি। আর এদিকে এক্সপেন্সের ভিতরে আছে কি, সাপ্লায়ার। তার মানে আমি সাপ্লায়ার বা ভেন্ডরের কাছ থেকে পারচেস করি বা প্রোডাক্ট কিনি বা মানে সার্ভিস বলেন যা কিছু আর কি। আমি বেশিরভাগই প্রোডাক্ট বা সার্ভিস আমি সাপ্লায়ার বা ভেন্ডরের কাছ থেকে নিচ্ছি, যার কারণে এটা আমার এক্সপেন্সের ভিতরে। সেলসের ভিতরে আমরা চলে যাব, কাস্টমার্স আছে। আবার এখান থেকে দেখেন প্লাস নিউ আইকনে এই কাস্টমারের আন্ডারে কি কি করা যায় সেগুলো আবার এখানে আছে। এবার এখানে আবার অ্যাড কাস্টমার আছে, অ্যাড কাস্টমার ডিরেক্টলি। আবার এই সাপ্লায়ার এখানে অ্যাড সাপ্লায়ার। এগুলো আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের কাজ করতে হবে। তাহলে কাস্টমার এখান থেকেও অ্যাড করা যায়, সাপ্লায়ার এখান থেকেও অ্যাড করা যায়। এখানে লেখা থাকে অ্যাড কাস্টমার অ্যাড সাপ্লায়ার। আবার আদারের ভিতরে অ্যাড প্রোডাক্ট অর সার্ভিস। তার মানে এটা জেনে রাখলাম। আর এখান থেকে কি হবে দেখেন, এই যে সরি সেলস, সেলসের আওতায় আছে কি, শুধু কাস্টমার্স। এখন কাস্টমার্সে ক্লিক করতে হবে, আগে সেলসে আসতে হবে। সেলসে এসে এর ভিতরে সাব মেনুতে কাস্টমার্সে ক্লিক করে এর ভিতরে আসতে হবে। এরপরে আমি কাস্টমার্স এই ড্যাশবোর্ডের ভিতরে আমি কিন্তু আলাদাভাবে অ্যাড করতে পারবো। এখানে কিন্তু অ্যাড কাস্টমার এই সাব মেনুর টাইটেলে কিন্তু লেখা থাকবে না। আর প্লাস নিউ আইকন থেকে কিন্তু আমরা সহজে অ্যাড কাস্টমার পাচ্ছি। তার মানে একই কাজ দুই তিন জায়গা থেকে করতে পারবো। এবার দেখেন এই যে কাস্টমার্সে যেহেতু আমাদের কিছু করা হয়নি এই পর্যন্ত, আপনাদেরও কারো সফটওয়্যারে কিছু করা হয়নি, যার কারণে এখানে ইন্টারফেসটা এরকম যে কিপ ট্র্যাক অফ হু নিডস টু পে ইউ। এরপরে আরো কয়েকটা অপশন আছে, এখানে ছোট একটা ওভারভিউ, একটা শর্ট টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে যেটা ইউটিউবের সাথে লিঙ্ক করা আছে, দেখতে পারেন। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে দুটো ইম্পোর্ট কাস্টমার, অ্যাড কাস্টমার ম্যানুয়ালি। আমরা ইম্পোর্ট কাস্টমারও করব, তবে আগে আমরা অ্যাড করে নেবো ম্যানুয়ালি একটা। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ইম্পোর্ট করতে হবে, কিন্তু যদি দুই একটা অ্যাড মানে করতে হয় কখনো ম্যানুয়ালি, সেক্ষেত্রে আমাদের প্রসেসটা তো জানতে হবে। কাজ করতে গেলে ইম্পোর্ট করলাম, কিন্তু ম্যানুয়ালিও কাজটা জেনে রাখলাম। তাহলে অ্যাড কাস্টমার ম্যানুয়ালিতে ক্লিক করলাম। করে এখন দেখেন কি কি দেওয়া লাগে এবং এর ভিতরে ম্যান্ডেটরি কি আছে, আর কোনগুলো না দিলেও হবে। দেখেন এর ভিতরে ম্যান্ডেটরি কলাম শুধুমাত্র একটাই আছে। এই যে দেখেন স্টার মার্ক করা আছে শুধু একটা। এই যে এখানে পপ আপটা মানে আপ ডাউন করছিল, দেখেন কেটে দিচ্ছি। এবার নতুন করে যাই অ্যাড কাস্টমার ম্যানুয়ালি। এখানে আসলে দেখেন প্রথমে এই পপ আপে নিয়ে আসতেছে, আপ ডাউন করতেছে, খেয়াল করেন। তার মানে এত কিছু বাদ দিয়ে কাস্টমার ডিসপ্লে নেমটা নিয়ে আসছে, এবং ডিসপ্লে নেমের উপরে দেখেন একটা স্টার মার্ক করা। তার মানে এটা ম্যান্ডেটরি ফিল্ড। ঠিক আছে, এখন আমি যদি এটার বাইরে বা অন্য যে কোনো জায়গায় ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু রেড মার্ক হয়ে যাবে। তার মানে ওইটা দিতেই হবে। দেখেন বাইরে ক্লিক করতেছি, রেড মার্ক হয়ে গেল। এখন এখানে দেখেন স্টার মার্ক করা। তার মানে কি বলতেছে দেখেন, এই স্ক্রিন জুড়ে আর কোথাও এই পোর্শনটাতে কোথাও স্টার মার্ক করা নাই বা ম্যান্ডেটরি ফিল্ড নাই। তাহলে আমার কি করতে হবে, এখানে নাম দিতে হবে। এখন কি কি আছে এটা আগে আমরা একটু দেখি। দেখেন প্রত্যেকটা উপরে এই যে যে কাস্টমার অ্যাড করার যে ফিল্ডটা, এখানে কয়েকটা ভাগ আছে। এটা হচ্ছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট। এর পরেরটা আছে কি, এই দেখেন এই নেম অ্যান্ড কন্ট্যাক্ট, এই যে আইকনটা দেখেন এইটার সাথে মিল আছে, নেম অ্যান্ড কন্ট্যাক্ট।
এরপরে যদি দ্বিতীয় এইটাই ক্লিক করি, এখানে আছে কি অ্যাড্রেস, অর্থাৎ লোকেশনের মধ্যে একটা আইকন দেওয়া আছে অ্যাড্রেস, এটা প্রশ্ন আছে। এরপরে এইখানে যদি এই যে যে মানে পেপার উইথ পেন, এটা যদি ক্লিক করি, এখানে আছে কি নোটস অ্যান্ড অ্যাটাচমেন্ট। এর পরেরটায় আসি, পরেরটা আছে কি পেমেন্টস। এর পরেরটায় কি আছে, এখানে কি আছে অ্যাডিশনাল ইনফরমেশন। আর পরেরটায় কি কাস্টম ফিল্ড। তার মানে এখানে ভাগ ভাগ করে যেগুলো আছে, এখানে ক্লিক করে করে আপনি যেটা যাইতে পারতেছেন, সেগুলো আপনি স্ক্রল ডাউন করেও কিন্তু মানে আপ ডাউন করতে পারতেছেন। ঠিক আছে, স্ক্রল করে আপ ডাউন করতে পারতেছেন, আবার এখানে ক্লিক করে করে আপনি এক একটা পোর্শনে যাইতে পারতেছেন। এখন এখানে কি সবই ম্যান্ডেটরি না, শুধু একটা ব্যাপার ম্যান্ডেটরি, কাস্টমার ডিসপ্লে নেম, এটা ম্যান্ডেটরি। আর যদি কিছু নাও দেন, আপনার যদি কোনো একটা কাস্টমারের আর কিছু নাও থাকে ইনফরমেশন, তা শুধু এটা দিয়েও আপনি অ্যাড করতে পারবেন। এখন বায়ার আপনাকে, আপনার বায়ার যা যা প্রোভাইড করবে তাই তাই আপনি অ্যাড করতে পারবেন। এখন কাস্টমার ডিসপ্লে নেমটা মাস্ট আসতে হবে, এটা বাদে যদি আর কিছু না থাকে তাতেও পসিবল। এখন দেখেন, আমরা যদি একটা ম্যানুয়ালি একটা কাস্টমার অ্যাড করতে চাই, প্রথমে আছে কি টাইটেল, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সাফিক্স। এখন আমরা এখানে দেখেন কাস্টমার ডিসপ্লে নেম স্টার মার্ক এখানে আছে, তা আমরা এখানে অ্যাড না করে আমরা যদি এখানে দেই, ধরেন মিস্টার এমআর দিলাম, এবার দেখেন এটা এখানে নিয়ে নিচ্ছে। তার মানে কি, আমি টাইটেলে ফার্স্ট নেমে, মিডল নেমে, লাস্ট নেমে, সাফিক্সে যা দিই না কেন, এখানে হয়ে যাবে, এখানে চলে আসবে। এবারে টাইটেল মিস্টার দিলাম, ফার্স্ট দিলাম স্মিথ, স্মিথ আমার ধরেন ফার্স্ট নেমটুকু জানি যে মিস্টার স্মিথ, এটাও দিতে পারি। আর এখানে যদি লাস্ট নেম থাকে তাও আমি দিতে পারি। এখন কি আছে দেখেন, এখানে কয়েকটা ব্যাপার আছে যে আপনি কোম্পানি নেমে অনেক প্রতিষ্ঠানে থাকবে শুধু কাস্টমারের পার্সোনাল নেমটা থাকবে যে না উনি আমার কাস্টমার, কিন্তু যদি এমন হয় যে কাস্টমার নেমও থাকলো আবার ওনার কোম্পানি যে কোন কোম্পানি ওনার সেইটাও থাকলো, তাও যদি আপনি চান যে কাস্টমার নেমও থাকবে কোম্পানি নেমও থাকবে তা আপনি দিতে পারেন। তার মানে অ্যাডিশনাল ইনফরমেশন আপনার কাছে থাকলে আপনি অবশ্যই দিতে পারেন। কিন্তু যদি শুধু কাস্টমারের নেমটাই থাকে, এতটুকু ইনফরমেশন, তাই আপনার দিতে হবে। তাহলে এতটুকু দিয়ে আমরা সেভ করব, কিন্তু সেভ করার আগে একটু দেখবো কি কি দেওয়ার আছে। ইমেল দিতে পারেন, ফোন নাম্বার দিতে পারেন, মোবাইল নাম্বার দিতে পারেন, তারপর কি ফ্যাক্স দিতে পারেন, আদার, এরপর ওয়েবসাইট। এরপরে যদি কোনো সাব কাস্টমার হয়, ধরেন কোনো একটা প্যারেন্ট কাস্টমার আপনার, তার আন্ডারে আরো 5জন বা 2জন সাব কাস্টমার আছে, তাহলে এখানে টিকমার্ক দিবেন ইজ এ সাব কাস্টমার। এখানে টিকমার্ক দিলে এবার বলবে যে এইটা যদি মিস্টার স্মিথ যদি সাব কাস্টমার হয়, তাহলে কার সাব কাস্টমার, এর প্যারেন্ট কাস্টমারটা কে। তাহলে এখানে সেটাকে এখানে এই টিকমার্ক দিয়ে এখান থেকে তাকে চুজ করে দিতে হবে যে ওনার প্যারেন্ট কাস্টমার কে। তো যেহেতু আমাদের এখনো কোনো কাস্টমার অ্যাড করা নাই, ইতোপূর্বে যদি কাস্টমার দু একটা অ্যাড করা থাকতো তাহলে সাব কাস্টমার দেখাতে পারতাম, জাস্ট এখান থেকে টিকমার্ক দিয়ে এখানে ওনার প্যারেন্ট কাস্টমারকে তাকে সিলেক্ট করে দিলে বিষয়টা শেষ। যাক, এটা বুঝলাম। এরপর অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, আপনার ওই যে কাস্টমার তার যে অ্যাড্রেস যদি প্রোভাইড করে বায়ার, সেগুলো আপনি স্ট্রিট অ্যাড্রেস, এখানে থাকবে স্ট্রিট অ্যাড্রেস, এখানে সিটি, তারপরে কি এখানে কাউন্টি, সিটি বলতে তার শহর, কাউন্টি বলতেছে তার রাজ্য, প্রদেশ, ঠিক আছে, বা স্টেট যেটা বোঝেন। যেমন আমাদের বাংলাদেশে বিভাগ, বিভাগ বলতে যা বোঝাচ্ছে ইউএসএ, ইউকে, এখানে আছে সেটা স্টেট নামে বা কাউন্টি নামে, ঠিক আছে, স্টেট নামে, রিজিয়ন নামে, ওই সেম থিং। ঠিক আছে, এখন কাউন্টি দিলেন। এরপর আছে কি পোস্ট কোড, যেমন আমাদের বাংলাদেশের জিপ কোড বা পোস্টাল কোড যেটাকে আমরা বলি, যাই বলি, ওই ইউকে তে বলে পোস্ট কোড, ইউএসএ তে বলে জিপ কোড, এরকম একটা ব্যাপার। বা এক একটা দেশে এক এক রকম ওলট পালট হইতে পারে, এক দেশে পোস্ট কোড, এক দেশে জিপ কোড, এরকম হতে পারে। এবারে লাস্টে এসে কান্ট্রি, এই দিলেন। দেওয়ার পরে এবার যদি মনে হয় যে না এনার বিলিং অ্যাড্রেস আর শিপিং অ্যাড্রেস সেম, তাহলে কিন্তু এখানে আর কোনো কথা নেই, তাহলে এখানে টিকমার্ক থাকবে। কিন্তু সাপোজ কথার কথা, ধরেন রেনাটা লিমিটেড একটা ওষুধ কোম্পানি, বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি, এখন এখানে যদি আসেন, এখানে যদি এমন হয় যে না ওনাদের কাছ থেকে বা ওনাদের আপনি কোনো একটা প্রোডাক্ট দিয়েছেন, এখন ওটার হেড অফিস মিল্ক ভিটা রোডে, মিরপুর 11:30-তে বা 11তে বলেন। এখন এখানে যদি হয় তাহলে বিল করবেন আপনি অফিসে, কিন্তু দেখা যাচ্ছে ওনাদের গোমতী ডিপো আছে, গোমতী, ঠিক আছে, গোমতী ডিপো, ওখানে আপনি প্রোডাক্ট পাঠালেন, তার মানে ওনার শিপিং অ্যাড্রেস হচ্ছে গোমতী, আর বিল করতেছেন কোথায়, হেড অফিস বরাবর। এইখানে যদি কোনো প্রতিষ্ঠানে এরকম থাকে যে আমি কোনো একটা কাস্টমারের সাথে কাজ করি, তার বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস আলাদা, তাহলে কি করবেন, শিপিং অ্যাড্রেস এই টিকমার্ক দেওয়া মানে কি বোঝাচ্ছে, যেটাই বিলিং অ্যাড্রেস সেটাই শিপিং অ্যাড্রেস, মানে একটা অ্যাড্রেস। তা আমাদের একটা অ্যাড্রেস নাও থাকতে পারে, তখন টিকমার্ক উঠাই দিব এখানে, তার শিপিং অ্যাড্রেস যে সেম অ্যাজ এ বিলিং অ্যাড্রেস না, তাহলে কি করতে হবে, এখানে টিকমার্ক উঠাই দিয়ে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, কাউন্টি এইভাবে সেম ভাবে দিতে হবে।
তাহলে একটা দিতে পারলে একটা বুঝবেন। তা আমরা ধরে নিলাম এনার বিলিং অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস সেম। এবার আসি কিসে, পেমেন্ট। পেমেন্ট ওনার প্রাইমারি পেমেন্ট মেথড, এখানে ক্লিক করেন। ক্যাশ আছে, চেক আছে, ক্রেডিট কার্ড, ডিরেক্ট ডেবিট। ওনার কাছ থেকে আপনি কি ক্যাশে পেমেন্ট নেন, নাকি চেকের মাধ্যমে নেন, নাকি ক্রেডিট কার্ডে উনি পে করে আপনাকে, নাকি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে, মানে ডিরেক্ট ডেবিট যেটাকে বলে, আপনার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দেয়, কোনটা? যে কোনো একটা আপনি চুজ করে নিতে পারেন, আবার নাও চুজ করতে পারেন। ঠিক আছে, যে প্রাইমারি পেমেন্ট মেথড কিছু দেওয়া নাই। টার্ম, যদি এমন হয় যে না, সব কাস্টমারের সাথে নেট 30 কিন্তু ওনার ক্ষেত্রে নেট 15, তাহলে আপনি এই কাস্টমারের ডাটাবেসে সেভ করে রাখতে পারেন। তাহলে যতই ওনার সাথে ইনভয়েস যা করেন সবকিছু ওই নেক্সট 15 ডেজেই হয়ে যাবে। এখানে তার জন্য স্পেসিফিক রেঞ্জ রাখতে পারেন, অর্থাৎ টার্ম যেটা নেট 15, নেট 30, নেট 45, ওনার সাথে আপনার নেগোসিয়েশন যেমন সেভাবে আপনার এখানে দিতে পারেন। গেল একটা। এবার ইউজ কোম্পানি ডিফল্ট, এটা হচ্ছে সেলস ফর্ম ডেলিভারি অপশন। সেলস ফর্ম এখন আপনার কোম্পানি ডিফল্টে যেটা দেওয়া আছে সেটা, নাকি প্রিন্ট লেটার, নাকি স্যান্ড লেটার, মানে ওনার সাথে আপনি যে মানে লেনদেনগুলো করবেন এটা কি আহ মানে আগে সেন্ড করবেন তাকে প্রোডাক্ট ডেলিভারি মানে পাঠাবেন, সেইটার সাথে আপনি ওনাকে ওটা প্রিন্ট করে দিবেন ওনার যে ইনভয়েসটা, নাকি সেন্ড লেটার মানে পরে সেন্ড করবেন, ঠিক আছে, এটা মানে মেইলে সেন্ড করবেন, আর প্রিন্ট হলে ফিজিক্যাল পেপার দিবেন, ঠিক আছে, এরকম কিছু। তারপর নান, যে না ওনার সাথে কিছুই না, আবার যদি এখানে থাকে ইউজ কোম্পানির ডিফল্ট, তার মানে সবার জন্য যা তার জন্য তাই, ব্যাস। যদি কোনো আলাদা কিছু হয়ে থাকে নেগোসিয়েশনের উপরে এই বিষয়গুলো নির্ভর করবে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এখন যদি বোঝেন যে না, কোনো একটা স্প্যানিশ বা ফ্রেঞ্চ এই ধরনের কাস্টমার আছে, আমি যে বায়ারের সাথে কাজ করি সেই ইউকে তে থাকে, কিন্তু স্প্যানিশ বা ফ্রেঞ্চের তার একটা ক্লায়েন্ট আছে। এখন সেক্ষেত্রে সে যদি চায় যে না অ্যাডিশনালি আমার ইনভয়েসটা আলাদাভাবে করতে হবে, যেটা স্প্যানিশ ভাষায়, আমি ইংলিশ বুঝি না, সেক্ষেত্রে আপনি এখানে সেটিং করে রাখতে পারেন, কিন্তু এটা ভেরি করবে যে আপনার বায়ার এটা বোঝে কিনা। ওই কাস্টমারের সুবিধার্থে হয়তো আমরা স্প্যানিশ ভাষা এখানে দিলে সেইভাবে কনভার্ট হবে, কিন্তু এই বায়ার, আপনার বায়ার এটা বুঝবে কিনা বা আপনি এটা বুঝবেন কিনা এটাও কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে। এই যে বিষয়গুলো, তার মানে এই অপশনগুলি কুইক বুস্ট দিয়ে রাখছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। অ্যাডিশনাল ইনফরমেশন বলছে ইজ সিআইএস কন্ট্রাক্টর, মানে সিআইএস একটা স্কিম আছে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ স্কিম, ঠিক আছে। তো এটা যদি আপনার, এটা তো সব ক্ষেত্রে না, এটা বিশেষ করে আপনার রিয়েল এস্টেট এই ধরনের যে বিজনেস গুলো আছে সেক্ষেত্রে আপনি পাবেন, এছাড়া টোটাল আপনার মানে জীবদ্দশায় এটা নাও নাও পাইতে পারেন। এটা ইউকে তে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ স্কিম, ঠিক আছে, এই নামে সিআইএস সংক্ষিপ্ত রূপ, এটা মানে ফুল মিনিং এটা, যেটা আলাদা স্কিম। তো এটা যদি কোনো সেরকম সিআইএস কন্ট্রাক্টর হয় তাহলে এখানে টিকমার্ক দিবেন, তার জন্য আলাদা আলাদা এই যে যেমন ইউটিআর নাম্বার আছে, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার তো আছে আমাদের, যেমন বিন নাম্বার আছে, ওনাদের আছে কি ইউটিআর নাম্বার, ঠিক আছে। এগুলো আপনি যদি দিয়ে তাকে দিতে পারেন। অ্যাসাইন ডিফল্ট ট্যাক্স কোড, মানে ওনার সাথে কোনো একটা ডিফল্ট ট্যাক্স কোড দিতে পারেন, যে ওনার যে ট্যাক্স কোডটা সেটা 10% ট্যাক্স আমি ওনার সাথে ট্রানজেকশন করি সব প্রোডাক্টে, এরকম যদি থাকে তাহলে দিতে পারেন। এবার ওপেনিং ব্যালেন্স, ওনার সাথে যদি উনি আপনাকে কোনো পে করে, যে স্টার্টিং এ যে যেদিন থেকে ইনভয়েস করলেন সেদিন থেকে অন্তত 2000 পাউন্ড ডিপোজিট করে ব্যবসাটা শুরু হলো, তাহলে ওনার সাথে আপনার বিজনেসটা যখন হচ্ছে তখন ওপেনিং ব্যালেন্স হিসেবে যদি উনি কিছু আপনাকে পে করে সেটা আপনি এখানে রেকর্ড রাখতে পারেন, কত তারিখে দিয়েছে সেটাও দিতে পারেন। এরপরে আসি কাস্টম ফিল্ড, আরো যদি অতিরিক্ত কিছু রাখতে চান, যে অ্যাড কাস্টমার ডিটেইলস, শর্ট ফিল্টার অ্যান্ড ট্র্যাক, ক্রিয়েট রিপোর্টস ইওর বিজনেস নিডস, তার মানে আপনার যদি এডিশনাল কিছু আরো থাকে থাকে আপনি সেগুলো দিতে পারেন। যাক, এটা আমরা বুঝলাম। এখন ধরেন আমরা এখানে বুঝতে চাচ্ছি যে শুধু নেম দিলাম, নেম দেওয়ার পরে আরেকটা জিনিস দেওয়া লাগবে। দেখেন এখানে কিন্তু ইমেল বলা নেই যে মাস্ট দিতে হবে, শুধু বলা আছে যে কাস্টমারের ডিসপ্লে নেমের এইখানে ম্যান্ডেটরি, যে আপনি কাস্টমারের ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা হতে পারে, কোম্পানি নেম আলাদা হতে পারে। ধরে নেন মিস্টার স্মিথ, কোম্পানির নাম কি? কোম্পানির নাম ফিলমার্ট সাপোজ। এখন আপনি কি শো করাবেন? আপনি দুটো নাম দিয়েছেন, এক ব্যক্তির নাম দিয়েছেন যে ওনার, আবার প্রতিষ্ঠানের নাম দিয়েছেন। এখন ডিসপ্লে নেমে, কাস্টমারের ডিসপ্লে নেমে কোনটা শো করবে, কোম্পানির নাম নাকি আপনার প্রতিষ্ঠানের নাম? আপনি যেটা শো করাতে চান, এখানে দুটো নাম দিলেন, ধরেন এখানে দিলেন FEALMART দিলেন। এটা দেওয়ার পরে আপনি কোনটা দিতে চাচ্ছেন? আপনি যদি মনে করেন যে না মিস্টার স্মিথ ফার্স্ট নেমে আছে কিন্তু আমি কোম্পানি নেমটাকে শো করাতে চাই, তাহলে আমি কি করবো, এখানে কপি করে নিয়ে এখানে এটাও দিয়ে দিতে পারি, শেষ। তাহলে কিন্তু আমার ডিসপ্লে নেমটা আমার উপরে নির্ভর করতেছে, যে আমি ওই বায়ারকে, মানে আমার যে কাস্টমার, ওই বায়ার, যে বায়ারের সাথে আপনি কাজ করবেন তার যে কাস্টমার, তাকে যে আপনি চিনবেন, কিভাবে চিনবেন? প্রতিষ্ঠানের মাধ্যমে, মানে প্রতিষ্ঠানকে অ্যাড করবেন তার, নাকি তাকে মানে
তাকে অ্যাড করবেন, সেটা ভ্যারি করবে আপনাকে বায়ার যে তথ্য দিবে সেটার উপরে। তা ধরেন আমার কোম্পানি নেম দিলাম, কিন্তু আমরা চাচ্ছি এনাকে নামটাই শো করাতে, তাহলে এই যে মিস্টার স্মিথ এটা শো করাবো। এবার দেখেন ইমেইল বলা নাই যে ম্যান্ডেটরি দিতে হবে, দেখেন কিন্তু ইমেইল না দিলে এখানে রেড মার্ক হয়ে যাবে। এই যে আছে রেড মার্ক হয়েছে, তো আমরা একটা মেইল দিয়ে দিব। তো ধরেন এখানে যদি মেইল হয় SMITH2070@gmail.com দিলাম। এটা দিয়ে আমরা ইমেইল আর এটা দিয়ে দিলাম, কেন দিলাম, যে এখানে আরো দেখেন অনেক কিছু রেড মেড হয়ে আছে, তো আমরা দেখি সেভ করতে যাই হয় কিনা। একটু রেড দেখাচ্ছে, না হয়ে গেছে আমাদের সেভ, সমস্যা নেই। ওটা কিন্তু ম্যান্ডেটরি না মেইলটা, কিন্তু তারপরেও আমাদের অনেক সময় ট্রানজেকশন করতে গেলে মেইলটা শো করতে যাবে, কেননা বিলিং শিপিং অ্যাড্রেস দিই নাই, ই দেয় নাই, জাস্ট মেইলটা একটু দিয়ে রাখছি আমরা, ঠিক আছে। আপনি শুধু নেমটা দিলেও কিন্তু সেভ হতো, তাহলে রে মিস্টার স্মিথ এই কিন্তু আপনার ডাটাবেজে চলে আসছে। এখন এখান থেকে তাকে ধরে ক্রিয়েট ইনভয়েস করতে পারেন বা আরো অনেক কিছু করতে পারেন। এখন দেখেন এই কাস্টমারে আমরা যদি চলে যাই, এখানে তো ওপেন হলো। এখন দেখেন এই যে এক একটা করে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, মিস্টার স্মিথ, কোম্পানি নেম ফিলমার্ট, ফোন নাম্বার দেওয়া নাই, আমরা যা যা দেওয়া নাই সেগুলো আমরা দিলাম না, ঠিক আছে। এখন যদি পরের জন অ্যাড করতে চান, এইবার কিন্তু নিউ কাস্টমার, আগের যে পপ আপটা ছিল সেটা কিন্তু আলাদা হয়ে গেল। এখন নতুন আবার করে আপনি আবার এখান থেকে অ্যাড করতে পারেন। এখন দেখেন এখানে কি কি আছে, কয়েকটা ওভারভিউ আসছে। এক হচ্ছে এস্টিমেটস, আনবিল্ড ইনকাম, ওভারডিউ ইনকাম, সরি ওভারডিউ ইনভয়েসেস, ওপেন ইনভয়েসেস অ্যান্ড ক্রেডিটস, এরপরে রিসেন্টলি পেইড। অনেকগুলো বিষয় কিন্তু এখানে ওভারভিউ আকারে দেখতে পারবেন, মানে আপনার যতগুলো কাস্টমার অ্যাড করা আছে তাদের সাথে আপনার বিজনেসের যে, মানে আপনার মোটামুটি যে তাদের সাথে বিজনেস কেমন হচ্ছে, যে আমার কয়টা এস্টিমেট এখানে আছে, এবার এখানে আনবিল্ড ইনকামে কত টাকা আছে, সেই স্ট্যাটাস গুলো দেখে আপনি আপনার বিজনেসের ওভারভিউ জানতে পারবেন। এরপরে ইনভয়েস করা ছিল নেট 30 ডেজে, সেই ডেট পার হয়ে ওভার ডিউতে কতগুলো ইনভয়েস চলে গেছে বা কতগুলো, যেমন তোমার তার অ্যামাউন্টটা কত। আর এখানে ওপেন ইনভয়েসেস অ্যান্ড ক্রেডিটস, এখানে ওপেন আইটেম এর ফিগারটা কত। এবার রিসেন্টলি পেইড মানে লাস্ট 1 মাসে কত আপনি পেয়েছেন, এই রিসেন্টলি বলতে লাস্ট 1 মাসেরটা বোঝাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আপনি একটা এই কাস্টমার প্যানেলে আসলে একটা শর্ট ওভারভিউ আপনার বিজনেসের একটা চিত্র আপনি দেখতে পারবেন এই স্ট্যাটাস গুলো থেকে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখলাম। এখন আমরা ম্যানুয়ালি একটা অ্যাড করলাম, এবার যদি এসে আমরা ইম্পোর্ট করি তাহলে কিভাবে করতে হবে। এই দেখেন এই যে নিউ কাস্টমারের এখানে ড্রপ ডাউন একটা অ্যারো আছে, এখানে ক্লিক করেন, ইম্পোর্ট কাস্টমার, এখানে যান, ইম্পোর্ট কাস্টমারে যান, তাহলে আমরা ম্যানুয়ালি করলাম, এখন আমরা কি করব, ইম্পোর্ট কাস্টমার। এই যেটা একটা ম্যানুয়ালি করলাম, এরকম আমরা চাইলে আরো অনেক কিন্তু ম্যানুয়ালি করতে পারবো। এখন এখানে বলছে দেখেন, এই যে নতুন একটা ফিচার যেটা আপনারা প্রথম পাইতে যাচ্ছেন, সেটা হচ্ছে কি সিলেক্ট গুগল শিট। মানে গুগল শিট লাইভ যে শিট, গুগল শিট আপনারা জানেন যে এটা সেভ করা লাগে না, কিন্তু এটা অটোমেটিক্যালি আপনি লাস্ট যে কাজটা করছেন সেটাকে অটোমেটিক্যালি সেভ রাখে, আর এক্সেল শিট কন্ট্রোল S দিয়ে কিন্তু সেভ করা লাগে। এখন এখানে গুগল শিট কানেক্ট করা যায়, দেখেন এখান থেকে লোড নিবে, এখানে জিমেইল লগ ইন করতে বলবে, বা লগ ইন যদি থেকে থাকে তাহলে আমার সেই গুগল শিটে দেখেন এই যে আমার কয়েকটা জিমেইল আছে, এখান থেকে কোনটা ধরেন আমি একটা সিলেক্ট করে দিলাম, এটা যদি সিলেক্ট করে দেই আমার গুগল শিট কয়টা কি আছে, এখান থেকে কিন্তু কন্টিনিউ করলে সেইখানে আমার গুগল শিটের অ্যাক্সেসে নিয়ে যাবে যে আমার এই জিমেইলে কয়টা গুগল শিট আছে, সেখান থেকে একটা সিলেক্ট করে দিলে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তা প্রাইভেসির কারণে আমি এগুলো আর দেখালাম না। এই জাস্ট এতটুকু যে আমি কানেক্ট কন্টিনিউ এখানে যদি দেই, এবার আমার শিটের লিস্ট চলে আসবে যে গুগল শিটে কি কি আছে আমার। এরপরে কি করবে, সেই শিটটা আপনি সিলেক্ট করে দিলে এখানে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এতটুকু, এখানে আর কিছু নাই। তার মানে গুগল শিট কানেক্টেড মানে কি, আপনি যত কাজ ওখানে করবেন সবই কানেক্টেড। আমরা দেখি এটা শেখার কিছু নাই, এটা জাস্ট কানেক্টটা এইভাবে যে আমি যদি ওই পরের কন্টিনিউ স্টেপে যাইতাম, আমার শিট গুলো আনতো, এরপরে আমি যে কোনো একটা শিট কানেক্ট করে দিলে সেই শিটের পরে ক্লিক করে দিলে ওটা অটো কানেক্ট হয়ে যেত, এতটুকু। আর এখানে কি আছে, সিএসভি আর এক্সেল ফাইলটা আপলোড শিখতে হবে এইটা, কারণ গুগল শিট হয়তো আপনাকে অ্যাক্সেস খুব বেশি কেউ নাও দিতে পারে। ম্যাক্সিমাম বহির্বিশ্বে সিএসভি এক্সেল এগুলোই ব্যবহৃত হয় বেশি, ঠিক আছে। গুগল শিট যে হয় না তা না, তা বলি নাই, তবে গুগল শিট মানে কানেক্ট করা খুব বেশি বাহাদুরির ব্যাপার না, কিন্তু এক্সেল সিএসভি অনুযায়ী এখানে প্রসিডিউর গুলো মেনটেন করে আপলোড করা এটা একটু মোটামুটি হয়তো কপি পেস্টেরই কাজ, কিন্তু একটু বোঝারও ব্যাপার আছে। তাহলে এখানে ফার্স্ট টাইম ইম্পোর্টিং কাস্টমার, তাহলে কি করতে হবে, এখানে তিনটা বিষয় উল্লেখ করা আছে যে অল ইউর কাস্টমার ইনফরমেশন মাস্ট বি ইন অন ফাইল, মানে আপনার যতগুলো কাস্টমার অ্যাড করতেছেন সেটা এক ফাইলে হতে হবে। এরপরে কি,
দ্য টপ র অফ ইউর ফাইল মাস্ট কন্টেইন এ হেডার টাইটেল ফর এস কলাম অফ ইনফরমেশন। মানে আপনি যে ইনফরমেশন গুলো দিবেন, কোন কলামে কি ইনফরমেশন গুলো দিয়েছেন, সেই কলামের উপরে একটা হেডার দিতে হবে, যে এটা নেম, এটা কোম্পানি নেম, এটা মোবাইল নাম্বার, মানে 1 নাম্বার রতে এই হেডারের কলামটা মাস্ট থাকতে হবে, সহজ কথা। এরপরে কাস্টমার নেম দি ইজ দ্য অনলি রিকোয়ার্ড ফাইল, মানে আপনার কিছু দেন না দেন কাস্টমারের নেম কিন্তু দিতে হবে, যেটা আমরা দেখলাম। ঠিক আছে। এরপর আছে কি, সিলেক্ট এ সিএসবি অর এক্সেল ফাইল টু আপলোড। তো আমাদের বায়ার একটা ফাইল আমাদের দিবে, সিএসবি দিক বা এক্সেল দিক, আমরা যদি এক্সেলে দিই আমরা সিএসবি তে কনভার্ট করে নিব। ঠিক আছে। এখন কি করব, আমাদের দেখবো আগে যে আমরা তো মানে আপলোড করব, আগে একটু ডাউনলোড এ স্যাম্পল ফাইলে ক্লিক করব। ডাউনলোড এ স্যাম্পল ফাইলে ক্লিক করলে এখানে আমি একটা ডেমো ফাইল দেখতে পাবো। এই যে দেখেন, ওপেন করি। এখানে দেখেন একটা হলুদ মার্ক আছে, যে অল ডাটা ইজ ফর স্যাম্পল পারপাস অনলি। এখানে কিছু ইনফরমেশন আছে, এখানে কিছু ইনফরমেশন আছে, খেয়াল করেন। এখান থেকে দেখি, প্রথম থেকেই দেখে আসি। এগুলো কিন্তু স্যাম্পল পারপাস। এখানে নেম, কোম্পানি, কাস্টমার টাইপ, ইমেইল, ফোন, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, স্ট্রিট, সিটি, কাউন্টি, পোস্ট কোড, কান্ট্রি, এরপরে কার সাথে কত ওপেনিং ব্যালেন্স, এরপরে ডেট, এরপরে ভ্যাট রেজিস্ট্রেশন আইডি। দেখেন ভ্যাট রেজিস্ট্রেশন আইডিতে কিছু নাই, আপনার সিটিতে না থাকতে পারে, মানে যেগুলো অ্যাড্রেস সেগুলো তো আপনার কাছে হয়তো থাকবে বা বায়ার দিবে, যতটুকু আপনাকে দিবে ততটুকু। কিন্তু শুধু এখানে রিকোয়ার্ড ফিল্ড হচ্ছে নেমটা, নেমটা মাস্ট বি থাকতেই হবে। এখন আমি যেহেতু ইম্পোর্ট করব, তাহলে কি করব, আমি এই ফাইলটা, যেহেতু এটা একটা সিএসভি ফাইল বা এক্সেল ফাইল, কি দিয়েছে আমি ঠিক খেয়াল করি নাই, আমি একটু যাই ওখানে, আইকন দেখলে বোঝা যাবে, আর ভিতর থেকে বোঝা যায় না। এই যে এক্সেল, দেখেন এখানে এই চিত্রটা দেখেন, এই এক্সেলটা কিভাবে আসছে খেয়াল করেন। কুইক বুকস অনলাইন, এখানে এক্সেলের এই এক্স চিহ্নটা দেওয়া আছে, আর সিএসভি ফাইলে এইখানে, এই যে যেখানে এই যে যে, আপনার এই যে আপ ডাউন করার আইকন গুলো দেওয়া আছে, এখানে ছোট হাতের এ দেওয়া, এই যে এখানে যে গ্রাফের মতো দেওয়া আছে, এখানে ছোট হাতের এ দেওয়া থাকে। এটা হচ্ছে সিএসবির লোগোটা, ঠিক আছে, থিমটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতে পারলাম যে এইটা হচ্ছে আমাদের এক্সেল ফাইল। এখন আমরা কি করব, এটা কেটে দিই। এটা কেটে দিয়ে, যে অল ডাটা ইজ স্যাম্পল পারপাস অনলি, তাহলে আমরা কি করব, আমরা চাচ্ছি যে আমাদের ভুল হতে পারে, আমরা যে ফাইলটা রেডি করছি আমাদের ভুল হতে পারে, যে নেম, কোম্পানি, কাস্টমার টাইপ, ইমেইল, ঠিক আছে, ফোন, এগুলো দিতে হয়তো কলাম উলট পালট হইতে পারে, টাইপিং মিস্টেক হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তাহলে আমরা কি করলাম, যে এটা যেহেতু আমাকে কুইক বুকস প্রোভাইড করতেছে স্যাম্পল ফাইল, তা আমি এখানে ওনার স্যাম্পল গুলো আমি কিছু নিব না, ডাটাগুলো নিব না, যেহেতু বলছে স্যাম্পল পারপাস অনলি ডাটা। তাহলে বাইরের এখানে তো আমি এই ডাটা দিতে পারবো না। আমি কি করব, 1 নাম্বার কলামটা আমি হাতও দিব না, 1 নাম্বার কলামে কিছু করব না। ঠিক 2 নাম্বার থেকে শুরু করে এই যে স্যাম্পল পারপাস অনলি, এটা তো 12 নাম্বার রতে আছে, আমি আরো 2 একটা র লাগে আরো ধরে দিলাম। আর এইখান দিয়ে আমি সিলেক্ট করলে কি হবে, পুরো যত দূর আছে দেখেন তত দূর পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে, খেয়াল করেন। এই যে এইদিকে যে পর্যন্ত কলাম আছে তা বাদ দিয়েও কিন্তু আরো যদি কিছু থাকে তাও সিলেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে, আমি এগুলো ডিলিট করে দিব। এক নাম্বার, 1 নাম্বার লাইন বাদ দিয়ে, 1 নাম্বার র বাদ দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে কলামের র, এটা রাখবো। রেখে 2 থেকে এইখান থেকে সিলেক্ট করছি, কিন্তু সিরিয়াল নাম্বার থেকে এখান থেকে আরো কয়েকটা সিলেক্ট করে ডিলেট, ডিলেট, ক্লিয়ার। এবার আমি কি করলাম, একটা ফ্রেশ ফাইল হয়ে গেল, কন্ট্রোল এস দিয়ে দিলাম। ওকে, এখন আমি কি করলাম, কেটে দিলাম। খেয়াল করেন, এবার আমি এই ফাইলটা এবার আমার যেহেতু ডাউনলোডে এখানে আছে, আমি এখান থেকে কাট করে নিয়ে যাব, সরি, এখান থেকে কাট করে নিয়ে যাব, কাট করে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব, আমি ডেস্কটপে নিয়ে গেলাম। এই, এখন দেখেন এই ফাইলটা ফ্রেশ ফাইল, ফ্রেশ ফাইল একেবারে। তার মানে আমার কি, তাহলে আমার কলামে কি এবার ভুল হবে? ভুল হবে না, কারণ আমি কুইক বুক যেটা মানে দিয়ে রাখছে ওখানে সফটওয়্যারের ভিতরে, আমি সেই ফাইলটা নিয়েছি। তাহলে আমার কলামে ভুল হওয়ার কোনো কায়দা নেই। আমি ভিতরে ডাটা এবিসিডি দিয়ে দিলাম, ব্যাপার না, 1 2 3 4 দিয়ে দিলাম, ব্যাপার না, হজবরলা যা কিছু দিয়ে দিলাম, তাতেও কিন্তু কুইক বুকস ভুল ধরবে না। ভুল ধরবে কিসে, কলামটা ঠিক থাকতে হবে। কলাম ঠিক না থাকলে ভুল ধরবে। এই কলামের যে হেডলাইন গুলা, এটা থাকতেই হবে। ঠিক আছে, শুধু থাকতে হবে না, এখানে এডিট করা যাবে না, ইমেইলের জায়গা ইমেইল ওয়ান বা যে কোনো একটা স্টার হ্যাশ ট্যাশ কিছু একটা দিয়ে দিলাম, এটা কিন্তু ভুল ধরবে, ইম্পোর্ট নিবে না সেক্ষেত্রে। তাহলে আমরা কি করব, এখন এখানে এসে আমরা বুঝলাম যে আমাদের একটা ফ্রেশ ফাইল রেডি। এখন বায়ার আপনাকে যে ফাইলটা দিয়েছে, কাস্টমার ইনফরমেশন, ধরেন এই একটা ফাইল। এখন এখানে ব্যাপারটা কি দেখেন, যে আপনাকে বায়ার দিল এলোমেলো। ধরেন আপনার এখানে আছে তো নেম, আপনি সাজাইছেন, বায়ার ফাইল যেটা দিবে সেটা অগোছালো থাকতে পারে,
আমি আপনাদের সাজানো ফাইল দেখাচ্ছি যাতে বুঝতে পারেন, কিন্তু বায়ার অগোছালো মানে ফাইল অগোছালো দিলে আপনি ফলো করবেন কোনটাকে? কুইক বুকসের যে ডেমোটা ডাউনলোড করছেন ওই ফাইলটাকে ফলো করবেন, যে আগে নেম, তারপরে কোম্পানি, তারপরে কাস্টমার টাইপ, ইমেইল, এভাবে। হয়তো আপনার বায়ার অগোছালো দিতে পারে, তখন কি করবেন আপনি বায়ারের অগোছালো ফাইল থেকে, যে বায়ার দিল ধরেন নেম ফার্স্টে, এরপরে দিল মোবাইল নাম্বার, 2 নাম্বার কলামে এই যে বি নাম্বার কলাম মোবাইল নাম্বার, এরপরে দিয়ে দিল সি তে স্ট্রিট অ্যাড্রেস, আবার ডি তে দিয়ে দিল দেখা যাচ্ছে যে কোম্পানি নেম। ঠিক আছে, এই বিষয়গুলো ওলট পালট দিতে পারে। তা আপনি কি করবেন, সেখান থেকে ওলট পালট ডাটা থেকে নিয়ে আপনি একটা সুন্দর ফ্রেশ ফাইল রেডি করবেন। কিভাবে? কপি পেস্ট করে নিয়ে। উনি হয়তো অবশ্যই আপনাকে এরকম দিবে না যে কোম্পানির ভিতরে নেম, মানে এই যে কাস্টমার নেম, আবার ফোনের ভিতরে ওয়েবসাইট, এরকম দিবে না, কিন্তু একটু কলাম এলোমেলো হতে পারে। ঠিক আছে, এখন আমাদের কর্তব্য কি, আমাদের যতটুকু ইনফরমেশন দিবে ততটুকু আমরা নিব। ধরেন এটা বায়ারের ফাইল, তাহলে আমি কি করব? খেয়াল করেন, আমি একদম ক্লিয়ারলি দেখাচ্ছি যে এখানে নেম আছে। আমি কুইক বুক যেটা সাজেস্ট করতেছে আমাকে, তার যে ডেমো ফাইল, সেখানে ফার্স্টে কি আছে, নেম আছে, তাই তো? আচ্ছা, সেখানে যদি ফার্স্টে নেম থাকে, তাহলে আমি এখানে ব্ল্যাঙ্ক ফাইল দেখে যাচ্ছি নেম, তাহলে আমি আগে এখানে নিয়ে আসবো আমার শিট থেকে। যে বায়ার প্রথমে একটা শিট দিবে, সেই শিটের থেকে আমি একটা ফ্রেশ শিট প্রস্তুত করব বায়ারের শিটের আলোকে। আমার শিটটা 100% ফ্রেশ, কিন্তু তারপরে আমি আমারটা সাবমিট করতেছি না। তারপরে যদি ভুল থাকে, যে আমি করছি ক্রস চেক করছি, তারপরে যদি ভুল থাকে, সেই সম্ভাবনা থেকে আমরা আমারটা সাবমিট করব না। আমরা কি করব, স্যাম্পল ফাইল থেকে সাবমিট করব। কিভাবে? এই ফাইলটা, এখানে আমি দেখলাম যে বায়ারের, এই যে সরি বায়ারের না, ডেমো ফাইলে আছে নেম, তাহলে আমি এখান থেকে দেখলাম আমার নেম নিতে হবে। কোথা থেকে নিতে হবে? আমি যে ফাইলটা বায়ারের ফাইল অনুযায়ী আমি রেডি করছি, তাহলে এখান থেকে কপি করব এক একটা করে। আমরা চাইলে সবগুলো কপি করতে পারি একসাথে, কিন্তু চর্চাটা চাই, আমি আপনাদের কাছ থেকে চর্চাটা চাই যে আমি এক একটা করে নিচ্ছি, যে তাহলে আমার নির্ভুল হবে। এই যে পরে একটা কোম্পানি নেম, ওখান থেকে দেখে আসলাম যে কি লাগবে পরে, কোম্পানি নেম। এখন আমার শিটে এসে কোম্পানি নেমটাকে কপি করলাম, কপি করে এই শিটে নিয়ে যাবো। এই শিটে নিয়ে যে এখানে পেস্ট করবো। এবার দেখবো কি কাস্টমার টাইপ লাগবে। এবার হয়তো আমার শিটে ওলোমেলো হইতে পারে, ভুল হইতেই পারে, এজন্য আমি এক একটা করে নিয়ে যাবো। এইভাবে পর্যায়ক্রমে সবগুলো আমি নিব। এখন এখানে ইমেল, ফোন নাম্বার, এই যে এক একটা করে আমি নিতে পারি। এখন আপনিও একবারে সব নিতে পারেন, আমি বলতেছি না নেওয়া যাবে না, এমন নিয়ম নেই তা কিন্তু না। আমি চাচ্ছি আপনার প্র্যাকটিসটা একটা একটা করে হোক, যাতে নির্ভুলভাবে আপনার কাজগুলো করতে পারেন, কনফিডেন্ট থাকেন আপনি নিজের প্রতি। সেটা এক একটা করে নিলে হবে কি, যে আপনার অভ্যাসটা তৈরি হবে যে না, কোথাও ভুল থাকতে পারে কিনা। এই জন্য আমি এক একটা করে কলাম মিলাবো। স্যাম্পল শিটে যেটা ফ্রেশ করে রাখছি, এই যে এইটা সব ডিলিট করে যেটা ফ্রেশ করে রাখছি, এখানে লাগবে কি ইমেইল। আমি সেই এখান থেকে যে ইমেইলটা নিয়ে নেবো। এরপরে এরপরে দেখবো যে এরপরেটা কি আছে, ধরেন ইমেইল এখানে দিয়ে দিলাম, এরপরে ফোন নাম্বার লাগবে, আমি এখান থেকে যে ফোন নাম্বারের কলামটা নিয়ে আসবো। ফোন নাম্বার নেওয়া হয়ে গেলে এরপরে কি আছে, মোবাইল নাম্বার, এরপরে ফ্যাক্স, এরপরে ওয়েবসাইট, ধারাবাহিকভাবে এক একটা করে নিব। তো ধরেন আমি এই তিনটা নিছি, আর পরের গুলো আমি জানি যে আমি সঠিকভাবে দিয়েছি। এটা কবে কখন আপনিও জানবেন সঠিকভাবে দিয়েছেন, কখন জানবেন, একটু প্র্যাকটিস করতে করতে তখন কনফিডেন্ট থাকবেন যে না আমার সবগুলো ঠিক আছে, তখন নেন। এবার দেখেন, এবার মিলাবেন নেম ঠিক আছে কিনা, কোম্পানি, কাস্টমার আর টাইপ, ইমেইল, ফোন, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, এরপরে কি কি, স্ট্রিট, সিটি, কাউন্টি, পোস্ট কোড, কান্ট্রি ইউনাইটেড কিংডম, ওপেনিং ব্যালেন্স সবার সাথে ধরেন 0, ডেট 1/1/2018, কেননা ওই দিনে কোম্পানিটা ফর্ম করা। ঠিক আছে, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার ধরেন এখানে নাই, দেওয়া নাই, কোনো কাস্টমারের ভ্যাট রেজিস্ট্রেশন আমাদের কাছে নাই, আমরা দেইনি, ওটা কিন্তু ব্ল্যাঙ্ক। দেখেন ব্ল্যাঙ্ক থাকলেও কিন্তু কুইক বুকস নিয়ে নিবে। ঠিক আছে, ব্ল্যাঙ্ক থাকলেও শুধু কলামের হেডলাইন আছে বিদায় নিয়ে নিবে। এটা আমরা সেভ করবো। সেভ করলাম, সেভ করার পরে এটা কেটে দিব। কেটে দিয়ে আমার এই বায়ারের ফাইলটা ওপেন করার আছে। আমি এই ফাইলটা এবার কি করব দেখেন, আমি তো এখন ইম্পোর্ট করবো, আমি তো আগে ফাইলটা বানালাম। এখন দেখেন সবকিছু আছে। এখন বানায় আমি একটু চেক করে নিলাম যে আমার ওই ফাইলে সবকিছু আছে কিনা, একটু দেখে নিলাম ওপেন করে যে না, আমি যা সেভ করছি সবকিছু সংরক্ষিত আছে। এখন আমি এটাকে রিনেম করব, এটাকে ঠিক ইম্পোর্ট করার আগে রিনেম করব। ধরেন এখানে নাম দিলাম সি ও এস, সি ইউ এস, সরি ও হয়ে গেছে, CUSTOMERS, কাস্টমার্স ইউকে বায়ার। ঠিক আছে, জাস্ট আমি আমার মতো করে যে কোনো কিছু দিলাম। এই ধরেন এটা আছে কোথায়, যদি আমি ডেস্কটপে রাখি তাহলে তো ডেস্কটপে, আর যদি মনে হয় যে না আমি কোনো একটা ফোল্ডারে রাখবো, আমি রাখতে পারি। আমি যদি মনে হয় যে অন্য কোনো জায়গায় রাখবো, তা রাখতে পারি। মানে আপনি ঠিক ইম্পোর্ট করার সময় আপনার লোকেশনটা চাইবে। কুইকবুকস আপনার লোকেশনটা আছে, ওই ফাইলটা কোথায় আছে, কোন ফাইলটা আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন, সেই লোকেশন থেকে যেন আপনি খুঁজে পান। তা ঠিক ইম্পোর্ট করার আগ মুহূর্তে এটা করলে কি হবে, আপনি ইম্পোর্ট করার আগে রিনেম করছেন, তার মানে আপনার মনে থাকবে সহজে। ঠিক আছে,
আচ্ছা যাক। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে কাস্টমার ইউকে বায়ার, এটা আমি দেখলাম আমার ডেস্কটপে আছে। এখন আমরা এখানে ই করব, এই কি বলে, ব্রাউজ করব। এখানে এসে ব্রাউজ করবো আমার কোথায় আছে ফাইলটা। যেহেতু কাস্টমার নিচ্ছি, আমার ডেস্কটপে আছে। আপনার যদি ডাউনলোডে থাকে বা অন্য কোনো ফোল্ডারে থাকে, আপনি সেখান থেকে নেবেন। ডেস্কটপে এখান থেকে নিয়ে আমি দেখলাম যে নাম কি লেখা, আমি তো জানি যে কাস্টমার বায়ার ইউকে। এই যে এটা না, ইউকে বায়ার না, কাস্টমার্স ইনফরমেশন নাম, কাস্টমার ইউকে বায়ার। আপনার যেটা লেখা থাকবে আপনি যাতে রিনেম করবেন আগ মুহূর্তে, যাতে আপনার মনে থাকে। কাস্টমার্স ইউকে বায়ার এটা দিলাম, দিয়ে ওপেন। খেয়াল করেন, এই যে কাস্টমার ইউকে বায়ার, ব্রাউজে ক্লিক করে দিলাম। এবার দেখেন এখানে নেক্সট আইকনটা কিন্তু এতক্ষণ উজ্জ্বল ছিল, ঠিক আছে, ভাষা ভাষা ছিল, দেখা যাচ্ছিল না। এখন নেক্সট আইকন আসছে, এবার নেক্সট ক্লিক করলাম। এবার দেখেন ম্যাপ ইউর ফিল্ড, মানে আপলোড করার তিনটা অপশন। আমরা আগের দিন একটা বিষয় আপলোড করছি, আর এইটা আপলোড করা কিন্তু ভিন্ন। এবার দেখেন এখানে কি আছে, তিনটা স্টেপ ইম্পোর্ট করার, মানে বাল্ক আকারে যখন আপনি নিবেন সেখানে ইম্পোর্ট করার তিনটা প্রসিডিউর। প্রথমে আপলোড, এরপরে ম্যাপ ডাটা, এরপরে ইম্পোর্ট। ঠিক আছে? তার মানে ম্যাপ ডাটা বলতে ম্যাচিংটা হবে, যে আপনার ফিল্ড, আপনি যে এক্সেল ফাইলটা বা সিএসভি ফাইলটা সাবমিট করতেছেন, ওই ফাইলের সাথে কুইক বুকসের ফাইলের মিল করবে। মানে এক ফিল্ডের সাথে আর এক ফিল্ড মিল করবে, এখানে আছে। ম্যাপ বলতে আপনি ম্যাচিংটা বুঝলে সহজে আর কি বুঝতে পারবেন ব্যাপারটা। এখন বলছে যে ম্যাপ ইউর ফিল্ড টু কুইক বুকস ফিল্ড। এখন এটা হচ্ছে কুইক বুকস ফিল্ড, এই দেখেন এটা কুইক বুকস ফিল্ড এবং ইওর ফিল্ড। মানে আপনার ফিল্ডে কি দেওয়া আছে, কুইক বুকসের ফিল্ডে কি দেওয়া আছে সেটার সাথে আপনার ফিল্ডটা ম্যাচিং হয় কিনা, এই দুটো ব্যাপার দেখতে হবে। খেয়াল করেন, কুইক বুকস যেখানে নেম দিয়েছে, আপনি সেই প্রথম যে কলাম সেখানে নেম দিয়েছেন, টিকমার্ক আছে। কোম্পানি, কোম্পানি ইমেল, এইভাবে দিয়ে সবগুলো ঠিকঠাক আছে, যেহেতু আমরা কলাম কোনোটা মিস্টেক করি নাই। লাস্ট এসে দেখেন আমাদের কলামে ছিল কি ট্যাক্স রেজিস্ট্রেশন, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, ওখানে ওরা নামটা চেঞ্জ করছে কি ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার। কেন বলছিলাম যে ভ্যাট ট্যাক্স অ্যাজ এ সেম ভাবেই মোটামুটি এখানে দেখানো হয়েছে, কুইক বুকস দেখিয়েছে, ঠিক আছে। এখন এখানে ভ্যাট যেখানে ছিল এখানে তারা ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, কিন্তু আমরা দিয়েছি ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এই জন্য লেখা আসছে নো ম্যাচ। এখন এটা কুইক বুকস এর ভুল, এটা আমাদের ভুল না। ওখানে বলছে যে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার স্যাম্পল ফাইলে, আর এখানে লেখা ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, তার জন্য বলছে নো ম্যাচ। তারপরেও সমস্যা নাই, এখানে কোনো রেড মার্ক নাই, নো ম্যাচ থাকলেও নিবে। আবার দেখেন এখানে টিক মার্কও নাই, ওখানে কোনো ভিতরে কোনো ডাটা দেওয়া নেই বিদায়। আবার এখানে কলামে আছে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, আর ওখানে কুইক বুকস আমাকে যেটা মানে ডেমো ফরম্যাট দিছিল সেখানে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, ট্যাক্স আর ভ্যাট দুইখানে দুই নাম সে দিচ্ছে। কারণ তাতে কিন্তু এখানে নো ম্যাচ উঠছে, যে আমার ফিল্ডের সাথে নো ম্যাচ, ম্যাচ করেনি। তারপরেও কিন্তু নিবে। কেন নিবে? তারা এক জায়গায় ভ্যাট দিছে, এক জায়গায় ট্যাক্স দিছে, নাম দুটো দুই জায়গা দিয়ে দুই রকম দিছে। এক্ষেত্রে সমস্যা তাদের, তাদের এখানে ইন্টিগ্রেশনের সমস্যা, এটা আমাদের ব্যাপার না। কিন্তু নো ম্যাচ লেখা আসার পরে আমাদের নিবে, আর এখানে টিক মার্কও নাই, তাতেও সমস্যা নেই, নিবে। শুধু রেড কোনো মার্কিং আছে কিনা সেটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা পরের অপশনে চলে যাব। তাহলে আমাদের সবকিছু ঠিক আছে, শুধু ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার, ওটা দেখবেন আমাদের বাধা দিবে না, আমাদের সবকিছু ওকে। এবার নেক্সটে ক্লিক করব। তার মানে আপলোড হলো ম্যাপ, এই যে ম্যাপ ডাটা বা ম্যাচিং হলো ইম্পোর্ট। ইম্পোর্টের ক্ষেত্রে এখন দেখেন এখানে রেড মার্ক আছে, ওপেনিং ব্যালেন্স ঠিক আছে জিরো, কিন্তু এই যে ডেটটায় রেড মার্ক আছে। এখন এই রেড মার্ক কি জন্য বলছে দেখেন, আমরা একটা উপরে যে মাউস কার্সারটা ধরি, বলছে ডেট মাস্ট বি ইন ইয়ার মান্থ ডেট। বলছে আগে ইয়ার হতে হবে, এরপরে মান্থ, তারপরে ডেট। আমরা বললাম যে না, তুমি রেড মার্ক দেখাতেই পারো আমাদের, কিন্তু আমরা কোম্পানি সেটিং এ দিয়েছি আগে ডেট, সরি আগে ওয়ালাইকুম সালাম জি। আচ্ছা, আমরা আগে দিয়েছি কুইক বুকসের সেটিং এ, কোম্পানি সেটিং এ আমরা আগে দিয়েছি হচ্ছে আগে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার, আমরা এই ফরম্যাট ইউজ করছি। এখন কুইক বুকস তুমি যতই আমাকে সাজেস্ট করো এবং রেড মার্ক দেখাও, আমি তো থেমে যাব না। যে তুমি বলতেছো আগে ইয়ার, তারপরে মান্থ, তারপর ডেট, তার জন্য কি আমি কাজ বন্ধ করে দিব? না, আমি জানি যে আমার কোম্পানি সেটিং ওকে আছে, আমি কোম্পানি সেটিং যেমন দিয়েছি এখানেও আমি সেভাবে ফিল আপ করছি। এখন আমরা এটা দেখেও আমরা কিছু না করে, আমরা যদি দেখেন সবকিছু আবার একবার রিচেক দিব, নেম চেক দিব, কোম্পানি, ইমেইল, ফোন নাম্বার, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, স্টেট, সিটি, প্রভিন্স বা রিজিয়ন, পোস্ট কোড, কান্ট্রি, ওপেনিং ব্যালেন্স ডেট। আচ্ছা, এখন যদি আপনি চান যে নয়টার কোনো একটা আপনার প্রবলেম হলো, ধরেন লিন্ডা হিক্স, যে না ওনাকে তো কাস্টমার হিসেবে আমি আগে অ্যাড করছি, এখন আবার দ্বিতীয়বার অ্যাড করবো না, তাহলে আমি টিকমার্কটা উঠাই দিই। তার মানে আপনি কিন্তু ওনাকে বাদ দিয়ে বাকি আটজনকে, আটজন সিলেক্টেড আছে, আপনি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। যদি মনে হয় যে না লিন্ডা হিক্স আমি অ্যাড করতে চাচ্ছি, তাহলে আবার টিকমার্ক দিয়ে দিবেন। যদি এমন কেউ হয় যে না, যাকে আপনার অ্যাড করার প্রয়োজন হচ্ছে না, ভুলে হয়তো এখানে অ্যাড পর্যন্ত নিয়ে আসছেন, কিন্তু ঠিক অ্যাড করার আগ মুহূর্তে আপনি তাকে
এখান থেকে যদি সিলেক্টটা উঠায় দেন তাহলে কিন্তু সে বাদে বাকি সবাই ইম্পোর্ট করতে পারবেন। ঠিক আছে, এই সময় এই অপশনে এসেও বাদ দিতে পারবেন যদি কোনো ভুল করে থাকেন, তাহলে যে না, জ্যাসন কাইরন ওনাকে আমি বাদ দিতে চাচ্ছি। আর যদি না ওনাকে দিতে চাচ্ছি তাহলে টিক মার্ক আবার দিয়ে দিলাম, দিয়ে ধরেন আমি 9 জনকেই অ্যাড করতে চাচ্ছি, তাহলে কি করবো, এখানে রেড মার্ক আছে দেখেও আমি ইম্পোর্টে ক্লিক করবো। খেয়াল করেন, আমার এই রেড মার্কের জন্য কিন্তু আমাকে বাধা দেয়নি, কারণ আমার কোম্পানি সেটিং সঠিক ছিল। এর জন্য আমি কিন্তু অ্যাড করতে পারছি। এবার দেখেন সবাই অ্যাড হয়ে গেছে। এই যে মিস্টার স্মিথ, এটা কিন্তু আমরা অ্যাড করছি, এখানে শুধু ফোন নাম্বার দিছিলাম না, কিন্তু আসে নাই। এবার দেখেন এখানে কত সুন্দর আসছে, অ্যালেক্স ব্লাকি, কোম্পানি নেম আসছে, ফোন নাম্বার আসছে, ওপেনিং ব্যালেন্স আসছে। এখান থেকে ডিরেক্ট এই কাস্টমারের এখান থেকে ক্রিয়েট ইনভয়েস চলে আসছে। এখন আমরা কি এই স্ক্রিনে এতটুকু দেখাতে চাই, যে এই 4টা কলাম, নেম, কোম্পানি নেম, ফোন নাম্বার, ওপেনিং ব্যালেন্স, এটুকু দেখাতে চাই? যদি বোঝেন যে না এটুকু দেখাতে চাই না, এসে বেশি দেখাতে চাই, তাহলে কি করতে হবে, গিয়ার এখানে যাবো, এখানে এসে এখানে দেখেন কি কি কলাম, কি কি আছে, কোম্পানি নেম শো করানো আছে, তারপরে ফোন নাম্বার শো করানো আছে, বিদা শো করছে। আর আর আরো অনেক কিছু আমরা শো করাতে পারবো, যেমন আমরা যদি অ্যাড্রেস শো করাতে চাই, দেখেন এই যে অ্যাড্রেস নামে আলাদা কলাম হয়ে গেছে। আমরা যদি, যেহেতু ফোন নাম্বার, মোবাইল নাম্বার যে কোনো একটা দিচ্ছি, ফোন নাম্বার দেওয়া আছে, আমার মোবাইল নাম্বার দেওয়া দরকার নেই, আমি ইমেইলটা দিয়ে দিলাম। এই দেখেন ইমেইল চলে আসছে, এই যে বিজনেস মেইল গুলো তাদের চলে আসছে। যদি মনে হয় যে আরো কিছু শো করবো, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, মোবাইল নাম্বার দুটোর একটা থাকলে হচ্ছে, ঠিক আছে। সেলস ট্যাক্স বা অ্যাটাচমেন্ট যদি কোনো কিছু শো করাতে চাই, সেগুলো এখানে চলে আসবে। তাই এতটুকু যথেষ্ট। ঠিক আছে, যে নেম আসছে, কোম্পানি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল। ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স জিরো প্রত্যেকের সাথে। এই গেল। এখন আরো কি কি আছে দেখেন, ওই গিয়ার আইকনে ক্লিক করি, একটু স্ক্রল ডাউন, মানে সরি, আপে স্ক্রল করি। এখন দেখেন এখানে আদার বা ইনক্লুডেড ইনঅ্যাক্টিভ এর পরে আসতেছি এটা নিয়ে। ঠিক আছে, কারণ কি আগে একটু অ্যাড করি, তারপরে আমরা বুঝতে সুবিধা হবে। এবার পেজ সাইজ, এখানে 50টা, এক এক পেজে কাস্টমার থাকবে 50টা। যদি কখনো এমন হয় যে কোনো বাইরের সাথে কাজ করছেন, তার অনেক কাস্টমার, তাহলে আপনি এখানে সর্বোচ্চ এক পেজে 300 পর্যন্ত সেট আপ করে রাখতে পারেন। যেখানে অনেক কাস্টমার থাকলেও ধরেন তার 1200 কাস্টমার, তাহলে এখানে 4 পেজে আসবে, এক এক পেজে 300 করে, 3 4 1200। ঠিক আছে, আর যদি মনে হতো যে না, এই পেজ সাইজ 50টা করে দেওয়া আছে, তাহলে আপনার ওই 50টার পরে নেক্সট নেক্সট, এখানে যে দেখেন অপশনের মতো দেখাচ্ছে, এই নেক্সট করে 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 যাইতে হতো। তাতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ছিল। কিন্তু আপনি সর্বোচ্চ এখানে 300 সেট আপ করে রাখতে পারেন, তাহলে হবে কি, এক এক পেজে 300 মানে এনাফ, অনেক বেশি। এটা সর্বোচ্চটা, কুইক বুকসের সর্বোচ্চটা আমরা সেট আপ করে রাখলাম। এই গেল। এখন যদি মনে হয় যে আমি, এটা তো দেখলাম যে ইম্পোর্ট, এখন এই যে ইম্পোর্টটা ডিটেইলে কাস্টমার ইম্পোর্ট করা দেখলাম, এখন সাপ্লায়ারে আমার জাস্ট ফর্মালিটি মেনটেন করে জাস্ট অ্যাড করে গেলে হবে, এত ডিটেইল কিছু প্রয়োজনও মনে হবে না। কারণ কি, আমরা একটা যে ম্যানুয়ালি যেটা অ্যাড করলাম সেটাও অনেক সময় নিয়ে শিখলাম, এবং কাস্টমার যে ইম্পোর্ট করলাম সময় নিয়ে শিখলাম। এখন ওই ম্যানুয়ালি অ্যাডিংও যা সাপ্লায়ারের ক্ষেত্রে সেম, আবার ইম্পোর্ট কাস্টমার যেমন করছি, ইম্পোর্ট সাপ্লায়ারও সেম। ঠিক আছে। হ্যাঁ, ডাটাবেস থেকে নিয়েছি। আচ্ছা, তাহলে এই যে ইম্পোর্ট সাপ্লায়ার আর ইম্পোর্ট কাস্টমার, এই প্রসিডিউর একদম সেম, মানে কোনো তফাতই নাই। আর ম্যানুয়ালি অ্যাডিং সাপ্লায়ার আর ম্যানুয়ালি অ্যাডিং কাস্টমার্স একদম সেম, কোনো তফাৎ নাই। আবার এডিট কাস্টমার ইনফরমেশন সেম, এডিট সাপ্লায়ার ইনফরমেশন সেম। আবার মেক অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সাপ্লায়ার সেম, মেক অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কাস্টমার সেম। আমি একটা পোর্শন বোঝালে পরের গুলো অ্যাড করলে স্টেপ বাই স্টেপ আরো ক্লিয়ার হবে, রিভাইজ হয়ে যাবে। তাহলে এবার চলেন, ইম্পোর্ট কাস্টমার হয়ে গেছে, আমি যদি কোনো কাস্টমারকে এডিট করতে চাই, এখন ধরেন এই মিস্টার স্মিথ, এনাকে আমরা অ্যাড করছিলাম, ধরে নেন ওনার কোনো একটা কারণে আমার এডিট করা লাগবে, কি করব, এই মিস্টার স্মিথের এখানে যে প্রথমে কাস্টমারে আসবো, এসে ধরেন মিস্টার স্মিথকে কোনো একটা ইনফরমেশনের জন্য এডিট করব, এখানে টিকমার্ক করব, এখানে টিকমার্ক করে, সরি, ওইখানে তার নামে ওপেন করব, বা টিকমার্ক না করেও তার নামের পরে ওপেন করতে পারি, নামের পরে ক্লিক করতে পারি, সরি। ঠিক আছে, তারপরে সে ওপেন হয়ে যাবে, এই যে ওপেন হয়ে গেছে। এখন দেখেন এখানে এডিট অপশনে যে এডিট করতে পারতেছি। ঠিক আছে, এইখানে এডিট অপশন চলে আসছে, এখানে এডিটে ক্লিক করবো। এডিটে ক্লিক করলে আমার সেই পপ আপটা ওপেন হবে আগে যেটা হয়েছিল। এখন যদি মনে করেন যে না, স্মিথের এতদিন আমাদের ফোন নাম্বারটা ছিল না বা মোবাইল নাম্বারটা ছিল না, এখন ওনার মোবাইল নাম্বারটা চলে আসছে, ধরেন সাপোজ এটাই ওনার মোবাইল নাম্বার, এর আগে +44+44 আছে। ঠিক আছে, এটা আমাদের কাছে এতদিন ছিল না, এখন মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে, বা এনিথিং এলস, যে কোনো কিছু আপনারা এডিট করতে পারবেন, এমন কিছু নাই এই পোর্শনে এসে এডিট করতে পারবেন না। ঠিক আছে, এইটা আছে ব্যাপার। কিন্তু যদি কোনো ওপেনিং ব্যালেন্স দেন, ধরেন এইটা আমরা ওপেনিং ব্যালেন্স দিয়ে দেখি যে উনি আমাদের সাথে 1000 পাউন্ড দিয়ে শুরু করছিল, সাপোজ ডেট কত, আজকের ডেট, সেম। এবার আবার এডিট অপশনে আসবো, দাঁড়ান একটা মিনিট, এটা আসলাম, একটু ব্যাকে আসি, ব্যাকে এসে আবার একটু এডিট অপশনে যাই।
এবার মার্ক না করে আমরা ওর নামের উপর ক্লিক করি শুধুমাত্র। দেখেন এখানে কি করছি, নাম্বারটা যোগ করে দিয়েছি প্লাস কি করে দিয়েছি, নাম্বার যোগ করা সহ ওনার এই যে 1,000 পাউন্ড ওপেনিং ব্যালেন্স দিয়েছি। এবার এই এই ফিল্মার্টের উপর এসে ক্লিক করলাম। ক্লিক করলে দেখি যে এবার আমরা কি কি এডিট করতে পারতেছি। ঠিক আছে, নেক্সট, 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 ডান। এবার দেখেন ওপেনিং ব্যালেন্স ডেটটা এডিট করা যাচ্ছে না। এটা দেখাতে চেয়েছিলাম যে ওপেনিং ব্যালেন্স যার ক্ষেত্রে দিবেন একবার, আপনার কোম্পানির ক্ষেত্রে ওপেনিং ব্যালেন্স হইতে দিয়েছেন একবার প্রথমে, ওই যে ব্যাংক অফ ইংল্যান্ড, তারপর পেপাল, মানে আপনার ওপেনিং ব্যালেন্সটা দিয়েছেন কোথায়? ওপেনিং ব্যালেন্সটা মেবি ব্যাংক অফ ইংল্যান্ডের মাধ্যমে দিয়েছিলেন, ঠিক আছে? বা ওইখানে শুধু ব্যাংক অফ ইংল্যান্ডে না, পেপাল বা যে কোনো কিছুতে, পেপালে দেওয়া ছিল, মেট্রো ব্যাংকে দেওয়া ছিল, যাতে যাতে ওপেনিং ব্যালেন্স যা ছিল ওটা কিন্তু চেঞ্জ করার ডেটটা, মানে ওই ডেটটা চেঞ্জ করা যাবে না, আর ওই ব্যালেন্সটাও চেক মানে চেঞ্জ করা যাবে না। ওপেনিং ব্যালেন্সটা, ব্যালেন্স এবং ডেট দেখেন দুটোই চেঞ্জ করা যাচ্ছে না। ঠিক আছে, এইটা হচ্ছে মানে জানার বিষয় যে ওপেনিং ব্যালেন্স যদি কোনো কাস্টমারের ক্ষেত্রে বা আমাদের কোম্পানি ডাটাবেজের ক্ষেত্রে যদি ওপেনিং ব্যালেন্স একবার দেই, সেই ওপেনিং ব্যালেন্স এবং ডেট কোনোটাই এডিট করা যাবে না। ঠিক আছে, এটা গেল। এবার আছে কি, এবার পরের অপশনে যাব। এবার আমাদের এডিট করলাম, কিভাবে এডিট করতে হয় দেখতে হবে। এবার মেক অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ, যে আমার যদি এমন হয় যে না, একটা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবেই একটা প্রতিষ্ঠানে অনেক কাস্টমার থেকে থাকে, কিন্তু যদি আপনারা দেখলেন আপনার সফটওয়্যারে কাস্টমার অ্যাড করা আছে অনেক, কিন্তু কিছু কিছু পার্সনের সাথে আপনার সচরাচর বিজনেস হচ্ছে না, বা আপনার সাথে বিজনেস করা অবস্থায় নাই। এখন যদি মনে হয় যে না, আমার এখানে কাস্টমার আছে 200, এখন আমার স্ক্রল করে করে খুঁজে পাইতেই সমস্যা হয়, তাহলে কি হয়েছে, যারা আমার সাথে এই অবস্থায়, মানে এমত অবস্থায় বিজনেসের নাই, কন্টিনিউ করতেছে না, তো তাদের আমি আপাত দৃষ্টিতে ইনঅ্যাক্টিভ করে রাখি। যদি ভবিষ্যতে কখনো বিজনেস করে, আমার ডাটাবেজে তো থাকতেছে, তখন আমি অ্যাক্টিভ করব। কিন্তু এখন ওই ইনঅ্যাক্টিভের ভিতরে অ্যাক্টিভ গুলো খুঁজে পাইতে পাইতে বা ক্লিক করে করে স্ক্রল ডাউন করে করে সময় সাপেক্ষ হয়ে যায়। তা আপনার কাজটা গোছাতে চাচ্ছেন বা সহজ করতে চাচ্ছেন, তাহলে কি করব, ধরেন মিস্টার স্মিথ, মিস্টার স্মিথের এই পাশে আসবো। এই দেখেন এইখানে ফিল্মার্ট, এখানে এই যে মিস্টার স্মিথ, এই যে নামটা লেখা, মিস্টার স্মিথ আমাদের কাস্টমার। এখন এখানে এসে দেখেন এই যে ড্রপ ডাউন, রিসিভ পেমেন্টের পাশে ড্রপ ডাউনে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন কি কি করতে পারবো, খেয়াল করেন। একটা কাস্টমারের ডাটাবেজে এসে ধরেন আমরা পুরো কাস্টমার সবাই যেখানে অ্যাড করা, সেখানে ধরেন এনার ডাটাবেজে এসে আমি কি করতেছি, ড্রপ ডাউনে এই যে এই কোনায় এসে রিসিভ পেমেন্টের পাশে ড্রপ ডাউনে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে কি কি করতে পারবো, সেন্ড রিমাইন্ডার, আমরা যে ওই মেইল রিমাইন্ডার সেট আপ করছিলাম মনে আছে দ্বিতীয় ক্লাসে, এবং পরের ক্লাসেও আমরা সেট আপ করছিলাম, সেটা হচ্ছে সেটিং এর আন্ডারে। কিন্তু ওই যে আমাদের পেজটা ছিল যেটা ইনভয়েসের পেজ, ওইটা এডিট করছিলাম, সেখানে সেটিং এ আমরা রিমাইন্ডার সেট আপ করছিলাম। এটা ওনাকে রিমাইন্ডার পাঠাতে পারবো, ক্রিয়েট স্টেটমেন্ট, মানে ওনার সাথে কতদিন ধরে আমাদের যা বিজনেস চলমান সেখানে স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারবো সেটার উপরে। ওনাকে ধরে ইনভয়েস করতে পারবো, যে ক্রিয়েট ইনভয়েস এখান থেকে এসে, ক্রিয়েট সেলস রিসিপ্ট, যদি নগদে ওনার কাছে কোনো আমরা বিক্রি করি কোনো কিছু, সেটা এখান থেকে রেকর্ড করতে পারবো। ক্রিয়েট এস্টিমেট, এস্টিমেট করতে পারবো। ক্রিয়েট টাস্ক, ওনাদের আলাদা কোনো টাস্ক অ্যাসাইন করতে পারবো। মেক ইনঅ্যাক্টিভ, লাস্ট অপশনে মেক ইনঅ্যাক্টিভ। তাহলে ধরেন ওনাদের সাথে আমার বিজনেস এখন হচ্ছে না, তা আমি কি করব, এই যে মিস্টার স্মিথ, এই এখানে এসে ড্রপ ডাউনে এসে ওনার পাশে এই যে ড্রপ ডাউনে এসে ক্লিক করব, করে মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করলাম। ক্লিক করলে বলছে যে মিস্টার স্মিথ হ্যাজ অ্যান ওপেনিং ব্যালেন্স, মেকিং দিস কাস্টমার ইন ইনঅ্যাক্টিভ উইল কেস, সরি, ইনঅ্যাক্টিভ উইল কেস অ্যান অ্যাডজাস্টিং ট্রানজাকশন টু বি ক্রিয়েটেড। ঠিক আছে, এটা যদি হয় মনে করেন যে না, আমি 100% শিওর যে না, মেস আমি ইনঅ্যাক্টিভ করতে চাচ্ছি, তাও কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, খেয়াল করেন উনি কিন্তু নাই, উনি নাই, এখন উনি বাদে সবাই আছে। কিন্তু যদি আমার ভবিষ্যতেও কিন্তু ওনার যদি আমার প্রয়োজন হয় যে উনি আপনার সাথে আবার 2 মাস পরের থেকে বিজনেস কন্টিনিউ করলো, তখন আপনার মনে হবে যে মিস্টার স্মিথকে তো আমার বাটা হাফিজে অ্যাড করা ছিল, কই গেল কোথায়, খুঁজে পাচ্ছি না। তো তাহলে কি করবেন, এই যে গিয়ার আইকনে ক্লিক করেন, ক্লিক করলে এই দেখেন এইখানে এই যে আদার, আদার দুটো অপশন আছে। এখান থেকে তো আমরা কোন কোন কলাম দেখাতে চাই সেটা সেটা শো করাইছি। আর আদার অপশনে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, ইনক্লুড প্রজেক্ট, ইনক্লুড প্রজেক্টে আমরা পরে আসি, যখন প্রজেক্ট ওয়াইজ কাজ করব, প্রজেক্ট আছে এখানে, আমাদের সমস্যা নেই। কিন্তু ইনক্লুড ইনঅ্যাক্টিভে যদি ক্লিক করি, ইনক্লুড ইনঅ্যাক্টিভে ক্লিক করলে দেখেন কি হয়েছে, তার মানে ইনঅ্যাক্টিভ যেগুলো আছে, অর্থাৎ এই যে ডিলিট করে দিয়েছিলাম মিস্টার স্মিথকে, সেগুলো কিন্তু এখানে add হয়ে গেছে। তার মানে এখানে ব্যাপার হচ্ছে কি, ইনঅ্যাক্টিভ আর অ্যাক্টিভ সবগুলোই শো করাবো। এইটা সেটিংটা হচ্ছে এখানে গিয়ার আইকনে যে দেখেন
এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এই যে ইনক্লুড ইনঅ্যাক্টিভ মানে কি, এই লিস্টে ওইখানে শুধু অ্যাক্টিভটা থাকবে ব্যাপারটা তা না, ইনক্লুড ইনঅ্যাক্টিভও আমি ওপেন করে দিলাম, তখন আমি দেখতে পাবো এখান থেকে। কিন্তু দেখেন মিস্টার স্মিথের নামের সাথে ডিলেটেড, ডিলেটেড আছে। এখন এটা আমি ডিলেটেড থেকে, তার মানে আমি ইনঅ্যাক্টিভ, মানে সরি, ইনঅ্যাক্টিভ করা শিখলাম, ইনঅ্যাক্টিভ করা আমি শিখলাম। এখান থেকে কিভাবে অ্যাক্টিভ করব, ইনঅ্যাক্টিভ করা আমি শিখছি। অ্যাক্টিভ কিভাবে করব, তাহলে ওনাকে আগে আমার শো করাতে হবে গিয়ার আইকন থেকে, এখানে ইনক্লুড ইনঅ্যাক্টিভে ক্লিক করলে উনি আগে আমার এখানে প্যানেলে আসবে। আসার পরে আমি কি করব, এদিকে চলে যাব, যেহেতু ওইটা দেখে আসলাম যে ওনার নামের সাথে রিলেটেড লেখা, আমি এই সাইডে চলে এসে মেক অ্যাক্টিভে ক্লিক করে দেবো, এই সাইডেই মেক অ্যাক্টিভ। এবার দেখেন ওনাকে ধরে ক্রিয়েট ইনভয়েস করা যাচ্ছে, এবার ওনার নামের সাথে মানে আমার ডিলেটেড যে কথাটা যুক্ত ছিল সেটা কিন্তু নাই। এইভাবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, তাতে 10 জন হোক 20 জন হোক, সেম ভাবে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ দুই জিনিসটাই করতে পারবো। এখন এইটার মাধ্যমে আমাদের কাস্টমার চ্যাপ্টারটা শেষ হলো, যে কাস্টমার কিভাবে অ্যাড করতে হয়। 8টা 10টা দিয়ে দেখছেন, মানে যদি 800 8000 হয় তাও কিন্তু প্রসিডিউর সেম। ইম্পোর্ট করা দেখাইছি যে একবারে এক ক্লিকে 9 জন বা 10 জন কাস্টমার অ্যাড করে দেখাইছি, এখানে যদি 900 হয় তাও প্রসিডিউর কিন্তু সেম। বিষয়টা হচ্ছে এই, ঠিক আছে। এখন আসি আমরা, কাস্টমার যেহেতু ইন ডিটেইলে আমরা সবকিছু অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ সব দেখলাম, তাহলে এখন যদি সাপ্লায়ারটা আর একবার করি, তাহলে দেখেন একই জিনিস দুইবার রিপিট হয়ে যাবে, শুধু ডিফারেন্সটা এই, একটা কাস্টমারের সেগমেন্ট, একটা সাপ্লায়ারের সেগমেন্ট। এখন চলেন কাজ সাপ্লায়ারে যাই, এক্সপেন্স, সাপ্লায়ারের আন্ডার যাব। এখানেও কিন্তু দেখেন ওই সবই সেম প্রোডাক্ট, মানে প্রসিডিউর, ম্যানুয়ালি অ্যাডিং সাপ্লায়ার, ইম্পোর্ট অফ সাপ্লায়ার্স, এডিট সাপ্লায়ার্স ইনফরমেশন, মেক অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ সাপ্লায়ার্স। এখন সাপ্লায়ারে আসলাম, সাপ্লায়ার্সে এসে এই যে এই দেখেন এখানে লেখা সাপ্লায়ার্স, এখানে লেখা ভেন্ডর, মানে সাপ্লায়ার ভেন্ডর সেম জিনিস, ঠিক আছে। কেউ কেউ সাপ্লায়ার বলে, কেউ কেউ ভেন্ডর বলে, ঠিক আছে। এখন সাপ্লায়ারের আন্ডারে আসলাম, কোথায় এসে, আগেরটাতে ছিল কাস্টমার সেলস এর আন্ডারে, সেলস সম্পর্কিত ছিল, কাস্টমার সেলস সম্পর্কিত আমার। আর এক্সপেন্সে ভিতরে আছে সাপ্লায়ার বা ভেন্ডর। তাহলে এখানে কি করব, আমরা এখানে এসে ইম্পোর্ট করব নাকি অ্যাড করব, আগে অ্যাড করি ম্যানুয়ালি, অ্যাড ভেন্ডর। এখানে কিন্তু ম্যানুয়ালি কথাটা লেখা নেই, কিন্তু কাস্টমারের ক্ষেত্রে অ্যাড ম্যানুয়ালি লেখা ছিল, ঠিক আছে। এখানে অ্যাড ভেন্ডর লেখা আছে, ম্যানুয়ালি আর লেখা নাই। এইবার আসছি কোথায়, এখানে সাপ্লায়ারের নাম দিব ঠিক এভাবে সেম ভাবে, আমি একটু দিয়ে আসি, মিস্টার এল ইউ, সরি, LUI, ওখানে নাম দিচ্ছি, বা ওখানে ওখানে না, এইখানে নাম দিই, টাইটেলে মিস্টার মেগান, মেগান দিলাম নাম। এখন নাম দিলে দেখা যাচ্ছে এখানে কিন্তু ফার্স্টে চেষ্টা করছি বিধায় আসে নাই, তো আমি একটু এখানে নিচে ক্লিক করলে যে কোন নামটা দিতে চাচ্ছি ওখানে যা দিয়েছি সেটা এখানে চলে আসে, মিস্টার মেগান। এখন দেখেন আমি ফোন নাম্বার ইমেল টেমেল কিছু দিই নাই, সেম। তার মানে ইমেল না দিলেও কিন্তু সেভ নিয়ে নিছে, কিন্তু আমরা যখন ইনভয়েস করতে যাব তখন মাস্ট বি অন্তত নাম্বার এবং মেইল করতে হবে, তাই না, তো সাপ্লাইয়ার এক্ষেত্রে না। মানে ইনভয়েস কখন করবো, কাস্টমারদের সাথে, কোনো কাস্টমার যদি অ্যাড করা থাকে অথচ সব দেওয়া থাকলো কিন্তু মেইলটা দেওয়া নেই, তখন হয়তো আমি অ্যাড করার সময় মেইল চাইবে না, শুধু নাম দিলেই অ্যাড করা যাবে, কিন্তু যখন ইনভয়েস করতে যাবেন কোনো কাস্টমারকে ধরে, তখন কিন্তু মেইলটা শো করবে, বা মানে মেইল শো করাতে হবে এবং মেইল চাইবে, তখন একটা মেইল দিতে হবে, জাস্ট নেম আর মেইল এটা। এখন এই যে মিস্টার মেগান সাপ্লাই, ওনাকে আমরা অ্যাড করছি। এখন অ্যাড করা তো এই যে সেম, যে ম্যানুয়ালি কিভাবে আমরা অ্যাড করব এটা আমরা দেখছি ডিটেইলে, আমরা সবকিছু দেখছি কি কি পোর্শন থাকে। এখানে শুধু তফাৎ শুধু কাস্টমার আর সাপ্লাইয়ার, এতটুকু তফাৎ, যে একজনের কাছে আমরা প্রোডাক্ট বিক্রি করবো আর একজনের কাছ থেকে আমরা প্রোডাক্ট পাইকারি কিনবো, এতটুকুই, এছাড়া কোনো তফাৎ নাই। কোনো কাজে স্টেপ বাই স্টেপ আপনার চেঞ্জেস পাবেন না, কোথাও চেঞ্জ আছে যে সাপ্লাইয়ার একরকম কাস্টমার অ্যাড করা আর একরকম, এরকম না। দেখেন এই যে মিস্টার মেগান, এখানে কোম্পানি নেম কিছু দেওয়া ছিল না, আর কিছু ইমেইলও দেওয়া নেই, ওপেনিং ব্যালেন্সও দেওয়া নেই, এই মিস্টার মেগান এতটুকুই শেষ, ঠিক আছে। এখন আসি, আমাদের এবার কি করতে হবে, ইম্পোর্ট সাপ্লাইয়ার। ঠিক বায়ার আমাকে যেমন কাস্টমার ইনফরমেশন দিয়েছিল, সাপ্লাইয়ারও একটা ইনফরমেশন দিয়েছে। আমি একটু রিলোড দিই, একটা মিনিট। আচ্ছা, এখানে সাপ্লায়ারের ইনফরমেশন দিয়েছে, কাস্টমারে যেমন দিয়েছিল সাপ্লায়ারেরও আছে। এখানে নেম আছে, কোম্পানি আছে, ইমেইল, ফোন নাম্বার, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, স্ট্রিট, সিটি, অনেক কিছুই আছে এরকম। দেখেন ওপেনিং ব্যালেন্স এখানে 0 দেওয়া আছে, আর কোম্পানিজ হাউস রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু চেঞ্জ। এখানে কি লেখা আছে, ও, ডোমেনে ক্লিক করলো কোথা থেকে, আচ্ছা এখানে কোম্পানিজ হাউস রেজিস্ট্রেশন নাম্বার, এখানে লাস্ট এতটুকু অ্যাডিশনাল আছে, এছাড়া বাকি কিছু কাস্টমার সাপ্লায়ারের সাথে খুব বেশি তফাৎ নেই, শুধু নেমের তফাৎ, ধরুন ন্যাচারাল, যে একজন কাস্টমার একজন সাপ্লায়ার,
ঠিক আছে। এখন ধরেন আমরা এটা ওপেন করে রাখছি, এখন কি করব, সাপ্লায়ার অ্যাড করতে যাব। আচ্ছা, এটা যাব কোথায়, এই পোর্শনে যাবো, এই যে সাপ্লায়ারের পোর্শনে আছি আমরা। এখন তো ম্যানুয়ালি অ্যাড করলাম, এখন কি করব, নিউ সাপ্লায়ার, নতুন করে যদি কোনো সাপ্লায়ার অ্যাড করতে চাই ম্যানুয়ালি, তাহলে নিউ সাপ্লায়ার, যেমন নিউ কাস্টমার অ্যাড করছিলাম এরকম সেম। ঠিক আছে, একটা কাস্টমার যেভাবে অ্যাড করছি এখন এখানেও আমরা ম্যানুয়ালি করতে পারি। ঠিক আছে, এই বিষয়টা। এবার আমরা যদি নিউ সাপ্লায়ারের পাশে এই যে ড্রপ ডাউন আছে, এখানে যে ইম্পোর্ট সাপ্লায়ারে করতে পারি, ইম্পোর্ট সাপ্লায়ার যাবো, এখানেও গুগল শিট কানেক্ট করা হয়, সেম প্রসিডিউর। আর সিলেক্ট এস সিএসবি আর এক্সেল ফাইলে আপলোড করতে হবে। এখানেও কিন্তু কি কি বলছে দেখেন, ফার্স্ট টাইম ইম্পোর্টিং ভেন্ডরস, হ্যাঁ বলছে যে অল ইউর ভেন্ডরস ইনফরমেশন মাস্ট বি ইন ওয়ান ফাইল। ঠিক আছে, এক ফাইলে রাখতে হবে, একটা ব্যাপার। দ্য টপ র অফ ইউর ফাইল মাস্ট কন্টেইন এ হেডার টাইটেল ফর ইস কলাম অফ ইনফরমেশন। তার মানে প্রত্যেক কলামে হেডার রাখতে হবে। এক নাম্বার যে রটা সেটা টপে, অর্থাৎ সব থেকে টপ র হচ্ছে এক নাম্বার র। সেই টপ রতে আপনার প্রত্যেকটা কলামের হেডারটা রাখতে হবে। এটা হচ্ছে কোন কলাম, সেটা নেম নাকি কাস্টমার, সরি, সাপ্লায়ার, সাপ্লায়ার নেম বা কোম্পানি বা ওয়েবসাইট, যা যা কিছু সবকিছু দিতে হবে। এরপরে বলছে যে ভেন্ডর নেম ইজ অনলি রিকোয়ার্ড ফিল্ড। ঠিক আছে, দি অনলি রিকোয়ার্ড ফিল্ড মানে ভেন্ডর নেমটা দিতেই হবে। এখন এখানে সিলেক্ট সিএসবি আর এক্সেল ফাইল টু আপলোড, তাহলে আমরা আবার একটা ডাউনলোড স্যাম্পল ফাইল করি, করলাম, এটা ডাউনলোডে চলে গেল। চলো আমরা ডাউনলোড থেকে নিয়ে আসি এটাকে। এই যে ডাউনলোড হয়েছে, এই যে ভেন্ডর, আমরা এটাকে কাট করব। কাট করে নিয়ে আসছি, কেন কাট করে নিয়ে আসতেছি, এটা কাট করে না নিয়ে আসলে কপি করলে ঝামেলা হয়, কম্পেনিয়ন মোড টুট কি কি ওপেন হয়ে যায়। আমরা এখানে এসে পেস্ট করলাম, খেয়াল করেন, এই যে পেস্ট করছি। এখন কি করব, এই যে পেস্ট করছি এইটাকে আমরা রিনেম করব পরে, আগে এখানে ওপেন করব। এই যে এখন এখানেও কাজ সেম, এইখানে যেহেতু ইয়েলো মার্ক করা, তাহলে আমি কি করব, ওই এক নাম্বার কলামটা, অর্থাৎ যে টপ যে কলামটা বা টপ রতে যে হেডার গুলো, কলামের হেডার, প্রত্যেকটা কলামের হেডার যেগুলো আছে সেগুলো থাকবে। ওই এক নাম্বার কলাম আমরা ধরেও দেখবো না। তাহলে আমরা কি করব, দুইয়ের থেকে টান দিয়ে এইখানে 12 পর্যন্ত আছে, লাগে আরো দুই চারটা বেশি, তার মানে আমার এখানে কোনো ডাটা থাকার চান্সেস নাই। তাহলে আমরা এখানে মার্ক করে ডিলিট করে দিব। ডিলিট করে দিলে আমাদের এটাও একটা ফ্রেশ ফাইল হয়ে যাবে। ঠিক আছে, ফ্রেশ ফাইল হয়ে যাবে। এবার বাইরে যান, কেটে দেন, দেখেন ফ্রেশ ফাইল হয়ে গেছে। এটা তো বায়ারের ফাইল। এই যে এখানে যান, একেবারে ফ্রেশ ফাইল। সরি, এটা তো আগেরটা ওপেন করা আছে, এই এটা ফ্রেশ ফাইল। ঠিক আছে, এটা ফ্রেশ ফাইল, আর পাশে সাপ্লায়ার ইনফরমেশন বায়ার যেটা দিয়েছে সেটা আমাদের কাছে আছে। আর এখানে দেখেন এটা ফ্রেশ ফাইল হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, এখানে নেম আছে, আমি জানি ফ্রেশ ফাইলের নেম নিতে হবে। তাহলে নেম নিতে গেলে আমার বায়ারের ইভেন বায়ার একটা শিট দিয়েছিল, সেইটা থেকে আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়ে একটা শিট বানিয়েছি, যেটা ধারাবাহিকভাবে রাখছি। আপনি এভাবে বানাবেন, তাহলে আপনার পরবর্তীতে কপি পেস্ট ছাড়া কোনো কাজ নাই। তাহলে আমি নেম কপি করবো, যেহেতু ওখানে নেম লাগবে, নেম দেখে আসছি, নেমটা কপি করবো। কপি করে এখানে পেস্ট করব। এবার দেখতেছি কি লাগবে, কোম্পানি, এটা দেখে যাচ্ছি, কোম্পানি দেখে যাচ্ছি, এবং সাপ্লায়ারের ইনফরমেশন যেটা ছিল সেখান থেকে কোম্পানিগুলো কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে, সরি, এখানে কোম্পানিতে পেস্ট করবো। এরপরে ইমেইল, ফোন, মোবাইল, বহুত কিছু লাগবে। তা আমরা কি করবো, আমরা ধরেন স্টেপ বাই স্টেপ আপনারা একটা করে নিয়ে আসবেন, পরবর্তীতে আপনারা এক টান দিয়ে কপি করতে পারেন। এক টানে কপি করার অভ্যাসটা আগে করেন না, হয়তো শর্টকাট হবে, কিন্তু আগে করেন না, পরে করেন। ঠিক আছে, এই যে আমি এইটুকু কপি করলাম, কপি করে দেখবো যে আমার কপি এরিয়া ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি নেম এবং কোম্পানি নিয়েছি বা একটা নিচ্ছি। আপনিও ধারাবাহিকভাবে করতে পারবেন, টুডে আর টুমোরো করতে পারবেন, কিন্তু আমি চাচ্ছি আপনি প্র্যাকটিসটা সিঙ্গেল সিঙ্গেল করার। ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল নেওয়া প্র্যাকটিস করেন, তাহলে ভুল হওয়ার চান্স থাকবে না। আচ্ছা, এটা সবকিছু নিলাম, নিয়ে আমি সেভ করলাম। সেভ করার পর আমি আবার রিচেক করব, নেম, কোম্পানি, ইমেইল, ফোন, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, স্ট্রিট, আর কি কি বাকি আছে এখান থেকে একটু দেখি। এই যে সিটি, কাউন্টি, পোস্ট কোড, কান্ট্রি, ওপেনিং ব্যালেন্স, ডেট, কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আমাকে কিছু দেয়নি বিদায় বায়ার, আমিও কিছু দিতে পারি নাই। ঠিক আছে, সমস্যা নাই। ওপেনিং ব্যালেন্স 0 আছে, ডেট সব 1/1/18 আছে। ওকে, তাহলে আমি এটা সেভ করলাম। সেভ করে এবার কি করব, আমি এখন ইম্পোর্ট করব। তাহলে ইম্পোর্টের অপশনে আমি চলে যাব। ইম্পোর্টের অপশনে এসে আমি এই ফাইলটা ইম্পোর্ট করব। ঠিক ইম্পোর্ট করার আগ মুহূর্তে আমি রিনেম করব। আমি দিলাম এটা সাপ্লায়ার, সরি, SUPPLIER, সাপ্লায়ার্স ইউকে বায়ার। এটা আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা যে নাম দিবেন দিতে পারেন। এই যে আমি এটা কোথায় রাখলাম, এটাও আমি ডেস্কটপে রাখলাম। যদি মনে হয় যে না, আমি এটা ডেস্কটপে না রেখে অন্য কোথাও রাখবো, এখানে কি আছে, এখানে আবার এক্সেল শিট টিট আছে, বহুত কিছু। আচ্ছা, তাহলে এখানে এই আমি ডেস্কটপে রাখবো যে সাপ্লায়ার ইউকে বায়ার। আমার শুধু নামটা মনে রাখতে হবে, আমি কি নামে এটা ক্রিয়েট করছি। এখানে আসবো, এসে
ব্রাউজে ক্লিক করবো, দেখেন ব্রাউজে ক্লিক করা অবস্থায় কিন্তু নেক্সটটা দেখেন শো করে না ঠিক মতো, ভাষা ভাষা আবসা আবসা আসে। তাহলে আমি এখানে যে ডেস্কটপে আমি রাখছি সেইটা সিলেক্ট করে দিব, মানে এখানে ব্রাউজে ক্লিক করলাম, তারপর আমাকে লোকেশনে নিয়ে আসলো যে আপনার টোটাল ল্যাপটপের কোন জায়গায় আপনি এটা রাখছেন। তা আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, করে এখান থেকে যাব সাপ্লায়ার এস, এই যে সাপ্লায়ার্স ইউকে বায়ার, এটা আমি লিখে রাখছি কেন, একটু আগে লেখার কারণে আমি কিন্তু রিসেন্টটা পাচ্ছি। তাহলে এখানে সিলেক্ট করে দিয়ে ওপেন করব, ওপেন করে দেওয়ার পর নেক্সট করব। নেক্সট করে দিলে কি হবে, এখানে সবকিছুই আছে। সবকিছু থাকার পরে এইবার আমি চেক করে দেখলাম যে সবকিছু টিক মার্ক, কুইক বুকস এর ফিল্ড আমার ফিল্ডের সাথে, শুধু এই যে ট্যাক্স আইডি নাম্বার দেখছেন। এবারও কিন্তু এক্সেল ফাইলে কি আছে দেখেন, ওনাদের স্যাম্পল শিটে বলছে কোম্পানিজ হাউস রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে ওনাদের ফিল্ডে বলতেছে উল্টো কথা, যে ট্যাক্স আইডি নাম্বার। ওনাদের লেখা আছে কিন্তু হাউস রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে বলছে ট্যাক্স আইডি নাম্বার। হতে পারে দুটোই সেম জিনিস, কিন্তু লেখা তো দুই রকম আছে, তার মানে কলামে তো হেরফের আছে তাদের তাদের পক্ষ থেকে, আমাদের এন্ড থেকে কিন্তু না। এই জন্য এখানে নো ম্যাচ লেখা, কিন্তু এটা মানে ইম্পোর্ট নিয়ে নিবে, এইটার জন্য কোনো ভুল ধরবে না। ঠিক আছে, এই জন্য দেখেন সবগুলো একরকম আছে আর এইটা অন্যরকম আছে, যেখানে ট্যাক্স আইডি নাম্বার এখানে নো ম্যাচ, তাতেও প্রবলেম নাই, টিকমার্ক নাই। কিন্তু বাকিগুলো আমাদের টিকমার্ক, মানে কি, ডাটা দিলে টিকমার্ক, কোনো একটা ডাটা দিবেন না তখন টিকমার্ক উঠবে না। ধরেন আপনি তো জানেন যে নামটা, নামটা এই যে কোম্পানির, এই যে সরি এই যে নেমটা, এই যে ভেন্ডর নেমটা বা সাপ্লায়ার নেমটা ম্যান্ডেটরি ফিল্ড। আপনি দেখেন ওয়েবসাইট না দিয়ে দেখেন, স্ট্রিট না দিয়ে দেখেন, দুই একটা জিনিস না দিয়ে দেখেন, অ্যাড কিন্তু নিয়ে নিবে। তার মানে ভিতরে কলামটা, কলামটা ঠিক থাকতে হবে, ভিতরে কি আছে সেটা দেখবেও না। তো যদি ভিতরে কিছু নাও দেন, শুধু তফাৎ কি হবে জানেন, যে এই শুধু টিক মার্কটা আসবে না, ম্যাচিং হবে এই কলামের সাথে কলামের ম্যাচিং হবে, এই মাঝখানে টিক মার্কটা আসবে না। বিধায় টিক মার্কটা নির্দেশ করে যে এখানে এখানে আপনি ডাটা দিয়েছেন। টিক মার্কটা নির্দেশ করে না যে স্ট্রিট আর এখানে স্ট্রিট এই জন্য টিক মার্ক, তা কিন্তু না। টিকমার্কটা নির্দেশ করে যে এখানে এখানে আপনি ডাটা দিয়েছেন, ইনপুট দিয়েছেন। আর যদি ব্ল্যাঙ্ক থাকতো ওই কলামটা, তাহলে টিকমার্ক উঠতো না। টিকমার্ক উঠতো না, আপনি নিজে চেষ্টা করে দেখতে পারেন, যে কোনো একটা মানে ব্ল্যাঙ্ক দিয়ে দেখবেন, আপনার ইম্পোর্ট হবে কিন্তু সেই সেই পোর্শনে টিকমার্ক নাই দেখবেন। ঠিক আছে, যাক আমরা সবকিছু চেক করলাম, চেক করে এই আপলোড, এবার ম্যাপ ডাটাতে এসে নেক্সট করলাম। এরপরে ইম্পোর্টে আসলো, এখানেও সেম কাহিনী, যে ওপেনিং ব্যালেন্সে রেড মার্ক, ওরা বলছে যে আগে ইয়ার দিতে হবে, এরপরে মান্থ দিতে হবে, এরপরে ডেট, এই ফরম্যাট ইউজ করতে হবে। আমরা বলছি না, আমরা কোম্পানি সেটিং এ আমরা আমাদের ফরম্যাট ইউজ করছি, আর এখানে তোমার কথা মতো কেন আমরা ওই ফরম্যাট ইউজ করব। কাজেই আমরা তোমারটা করবো না, আমরা যেটা ডাটাবেজে দিয়েছি আমরা সঠিক ডাটাবেজে, আমার কোম্পানি সেটআপটা ডেট ফরম্যাট আমি এইটাই দিছি, এবং কুইক বুকস এটা আমাকে অধিকার দিয়েছে। তাহলে তোমার কথা মতো শুনেই আমি এটা করব না। তাহলে দেখেন, এখান থেকেও যদি বোঝেন যে না কোনো কাস্টমারকে আপনার অ্যাড করা লাগবে না, সেগুলো কিন্তু এখানে এভাবে উইথড্র করে দিতে পারেন, সমস্যা নেই। আর যদি বোঝেন যে না সবগুলো অ্যাড করবো, তাহলে আবার টিকমার্ক দিয়ে দিবেন। এবার এসে সবকিছু ঠিকঠাক আছে, নেম, কোম্পানি, ইমেল, ফোন, মোবাইল, ফ্যাক্স, ওয়েবসাইট, স্ট্রিট, সিটি, প্রভিন্স বা রিজিয়ন, পোস্ট কোড, কান্ট্রি, ওপেনিং ব্যালেন্স ডেট। আচ্ছা ওকে, সবকিছু ঠিক আছে, আমি এবার নেক্সট দিলাম। এবার কিন্তু এগুলো অ্যাড হয়ে গেল। এই 9 of 9 সাপ্লায়ার সাকসেসফুলি ইম্পোর্টেড, অ্যাড কিন্তু হয়ে গেল। এখন এই দেখেন বলছিলাম যে আগে কাস্টমার দেখেন, কাস্টমার দেখলে পরের গুলো কিছুই মনে হবে না। ঠিক তাই কিন্তু হওয়া কথা মনে, আমি জানি না কি মনে হয়েছে আপনাদের, ইজি কিন্তু কঠিন না। এখন আসি, অ্যাড করাতে দেখলাম ইম্পোর্ট করতে পারলাম কিভাবে, এই নয়টা ইম্পোর্ট করছি, 9,000ও সেম, 9 লাখও সেম। ঠিক আছে, আপনার যত ইম্পোর্ট করতে পারেন সমস্যা না, প্রসিডিউর সেম। ঠিক আছে, এবার আসি এডিট সাপ্লায়ার বা ইনফরমেশন। এটা যদি এই যে সেম বায়ার যেমন দেখাইছি, ধরেন এই মিস্টার মেগান, উনি বললো যে আমার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে। আমরা যদি বলি যে আপনার ফোন নাম্বারই তোমাদের কাছে ছিল না, বলছে ঠিক আছে তাহলে আপনি এখন আপডেট করে নেন, আপডেট করে নেন, উনি তাই বললো। এখন আমরা কি করবো, ধরেন ফোন নাম্বারটা আপডেট করে যাবো, এই ওনার নামের উপরে ক্লিক করবো, এসে এখানে যাবো এডিট, যে কোনো কিছু ওনার এখান থেকে এডিট করতে পারবো। ধরেন ফোন নাম্বার না, ধরে নিন উনি বললো যে আমার মেইলটা আপনাদের কাছে ছিল না, মেইলটা দিয়েছি। তো ধরেন এখানে মেগান কপি করে জাস্ট একটা মেইল বানাবো, ছোট হাতের এম দিয়ে, megan407@gmail.com। যদিও আমি এখানে জিমেইল দিয়ে দেখাচ্ছি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি বিজনেস মেইল পাবেন তাদের। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, জাস্ট এটা উদাহরণস্বরূপ যে না উনি কোনো একটা তথ্য চেঞ্জ করতে বলছে। ঠিক আছে, এইটা আমরা কিন্তু এইভাবে দিব, ইমেইলে এইভাবে দিব। এটা ইমেইল দিলাম, দিয়ে এবার যদি বলে, মানে উনি জাস্ট বলছে যে আমার এইটুকু একটু ডাটাবেজে অ্যাড করে দিবেন, বা মেইলটা আপনাদের কাছে ছিল না, উনি দিয়ে দিল। তার আমাদের যে বিজনেস পারপাসে মেইলটা লাগবে, এই জন্য আমরা অ্যাড করে নিলাম। এখন আপনি এইভাবে যে কোনো কিছু যদি কোন পরিবর্তন আছে, যে না যদি বলে যে আমাদের অফিস ছিল ঢাকা মিরপুর 11-তে, এখন আমরা চলে আসছি কোথায়, পুরান ঢাকাতে,
তাহলে আপনি অ্যাড্রেসটা ওইভাবে এডিট করে আপডেট করে দিবেন। পোস্ট কোড যদি চেঞ্জ হয়, সিটি যদি চেঞ্জ হয়, কাউন্টি চেঞ্জ হয়, আপনি এভাবে আলাদা আলাদা করে দিবেন, এটা দিয়ে সেভ করে দিবেন। তার মানে সবকিছু এডিটেবল। শুধুমাত্র ওপেনিং ব্যালেন্স যদি একবার দেওয়া হয় এবং ওপেনিং ডেট যদি দেওয়া হয়, এই দুটো জিনিস আর চেঞ্জ করার সুযোগ নাই। ঠিক আছে? তাহলে মিস্টার মেগানের এটা কিন্তু অ্যাড হয়ে গেল। আপনাদের সচেতন থাকলেন যে না, ওপেনিং ব্যালেন্স আর আমি এডিট করতে পারবো না একবার দিলে। এই জন্য একটু সতর্কতার সহিত কোনো কাস্টমারের ওপেনিং ব্যালেন্স যদি আপনার বায়ার দেয় আপনাকে ডাটা বেজে, তাহলে আপনি একটু একবার তখন স্মরণ করবেন এই কথাটা, যে ওপেনিং ব্যালেন্সে কখনো ডেট এবং ওপেনিং ব্যালেন্সের যে অ্যামাউন্টটা, এটা চেঞ্জ কি এডিট করার সুযোগ আসবে না। কাজেই একবার দিলে একটু বুঝে শুনে দিবেন, ঠিক আছে? ভুল হলে কিন্তু সেখানে মানে এডিট করা যাবে না। আচ্ছা, তাহলে এটা অ্যাড করলাম। এবার অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ কিভাবে অ্যাক্টিভ করবো, কিভাবে ইনঅ্যাক্টিভ, এই যে মেসটা মেকানকে ধরি, এখানে এখানে ক্লিক করেন ড্রপ ডাউনে, এই যে মেক ইনঅ্যাক্টিভ একই। আমি বলছি যে দেখেন যা যা করছি, আমাদের কাস্টমারটা শিখতে পুরো 1 ঘন্টার উপরে লেগে গেছে, আর সাপ্লায়ার এসে আমাদের দেখেন 15-20 মিনিটও লাগে নাই, 15-20 মিনিট সর্বোচ্চ লাগছে। এই যে মিস্টার মেগান, এখানে ড্রপ ডাউনে আসলাম, ড্রপ ডাউনে ক্লিক করলাম, করে মেক ইনঅ্যাক্টিভে ক্লিক করে দিলাম। বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু মেক মিস্টার মেগান ইনঅ্যাক্টিভ, আমি বলছি ইয়েস, ইনঅ্যাক্টিভ দিলাম। দিলে ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এখন কি করব? এখন আমার এখানে কিন্তু মিস্টার মেগান নাই, তাহলে আমার কি করতে হবে? আবার গিয়ার এখানে যাইতে হবে। এখানে কি কি আছে? যেমন এখানে কলামের ঘরে দেখেন, এখানে সব কলাম আছে, সাপ্লায়ার, কোম্পানি নেম, ফোন, ইমেইল। এখানে যদি চাই আমরা অ্যাড্রেসটা শো করাতে, হ্যাঁ অ্যাড্রেসটা চলে আসছে, এই যে সাপ্লায়ার, কোম্পানি নেম, এই অ্যাড্রেস চলে আসছে, ফোন, ইমেইল আছে। আর কিছু এটাতে চাচ্ছি না। এখন গিয়ার এখানে গেলে কি হবে, যে এই কলামের তো কি কি শো করাতে হবে, কি কি করাতে হবে না, এখানে টিক মার্ক বা টিক মার্ক উঠায় দেওয়া, এইটুকু ব্যাপার। কিন্তু এই যে ইনঅ্যাক্টিভ যেগুলো আছে সেগুলো শো করার জন্য কি করতে হবে? ইনক্লুড ইনঅ্যাক্টিভ। তার আগে আমরা একটু যাই, এখানেও পেজ সাইজ 50, ঠিক আছে? যেখানে 50টা সাপ্লায়ার এক পেজে দেখতে পারবেন। এরপরে নেক্সট নেক্সট করতে হবে, তা আমরা এখানে 300 করে দিতে পারি বাইরের সুবিধার্থে। যে না, আমরা যদি অনেক কাস্টমার বা সাপ্লায়ার নিয়ে কাজ করতে হয়, সেখানে 300 পর্যন্ত এক পেজে শো করবে, সেটুকু দেখায় দিব। এখন এসে মূল কাজ কি আমাদের, যে একটাকে তো ইনঅ্যাক্টিভ করে ফেলছি, এটাকে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করবো পুনরায়? এই যে এখানে গিয়ার আইকনে ক্লিক করব, গিয়ার আইকনে ক্লিক করে আদারের এখানে ইনক্লুড ইনঅ্যাক্টিভে যাবো, ইনক্লুড ইনঅ্যাক্টিভে টিক মার্ক দিব। তার মানে ইনক্লুড ইনঅ্যাক্টিভে টিক মার্ক দেওয়া মানে কি, যে আমরা ওটাকেও সব মানে শো করাতে চাচ্ছি, ইনক্লুড করতে চাচ্ছি, ইনঅ্যাক্টিভ যেটা আছে সেটাকে ওই পেজে ইনক্লুড করেন, তার মিনিংটাই এই। এবার দেখেন সবাই আছে পাশাপাশি, যে ছিল না তাকে ডিলিট করে দেওয়া হয়েছিল বা ইনঅ্যাক্টিভ করে রাখা ছিল, মিস্টার মেকান এই যে ব্র্যাকেটে এখনো ডিলেটেড আছে, কিন্তু স্ট্যাটাসটা ডিলেটেড। এবং এখানে ওনার ধরে, সরি, ওনার কাছ থেকে এখন কিন্তু পার্সেস বা বিল করা যাচ্ছে না, দেখেন ক্রিয়েট বিল অন্য সবার ক্ষেত্রে করা যাচ্ছে, আর ওনার আছে কি এখানে লেখা মেক ইনঅ্যাক্টিভ, আর এখানে ব্র্যাকেটে ডিলিট। সবার ক্ষেত্রে দেখেন ক্রিয়েট বিল এগুলো লেখা, আর ওনার এখানে মেক ইনঅ্যাক্টিভ। এছাড়া ওনার কোনো এই যে ড্রপ ডাউন অ্যারোটা ওনার এখানে নাই। তার মানে কি, ডিলেট আমরা করলাম, ডিলেট থেকে ডিলেটটা শো করাবো কিভাবে? ইনক্লুড ইনঅ্যাক্টিভে টিকমার্ক দিয়ে সেটা ইনক্লুড ইনঅ্যাক্টিভ করলাম, যে এই লিস্টে ইনক্লুড হলো। এখন যখন দেখলাম যে ডিলেটেড লেখা, এখন আমরা অ্যাক্টিভ করার পদ্ধতি হচ্ছে মেক অ্যাক্টিভ, এখানে ক্লিক করে। আবার এটা ভিতর থেকেও করা যায় কিভাবে দেখেন, এই যে মিস্টার মেগানকে আবার একটু মেক ইনঅ্যাক্টিভ করি, দেখেন কিভাবে করা যায়। এই যে মেক ইনঅ্যাক্টিভ, এটা এবার কিভাবে করা যায় দেখেন। উনি তো শো হলো, শো আছে, তার মানে আগে ইনঅ্যাক্টিভ করতে গেলে যদি শো আছে কিনা সেটা দেখতে হবে। যদি শো না করানো থাকে লিস্টে, তাহলে ইনক্লুড ইনঅ্যাক্টিভে ক্লিক করতে হবে, তাহলে শো করলো। এখন আমরা মেক ইনঅ্যাক্টিভ, ধরেন এই লাইনটা অনেক আড়াই হয়ে গেছে, যার কারণে মেক ইনঅ্যাক্টিভটা দেখি নাই। তাহলে আমরা কিভাবে শো করতে, মানে এটাকে আবার অন্যভাবে কিভাবে এডিট করতে পারি বা এই মেক ইনঅ্যাক্টিভ করতে পারি? এখানে ক্লিক না করে আমরা মিস্টার মেগানের নামের উপরে ক্লিক করবো, জাস্ট নামের উপরে। নামের উপরে ক্লিক করলে দেখেন এই যে ডিলেটেড অপশনটা আসবে, খেয়াল করেন মিস্টার মেগান, এখানেও কিন্তু ব্র্যাকেটে ডিলেটেড লেখা, কিন্তু এই কর্নারে দেখেন মেক অ্যাক্টিভ, এই কর্নারে। তার মানে ওনার নামের উপরে এই যে প্যানেলে, সাপ্লায়ার প্যানেলে, যে ওনার নামের উপরে ক্লিক করলেও ওখান থেকেও কিন্তু আমরা অ্যাক্টিভ করতে পারবো। ঠিক আছে? আবার সাইড থেকেও এই যে মেক অ্যাক্টিভ করতে পারবো। তো আমরা যাচ্ছে যে এই পদ্ধতি তো দেখলাম, কাস্টমারও দেখলাম, সাপ্লায়ারও দেখলাম, এখন নামের উপরে ক্লিক করলাম, নামের উপরে ক্লিক করে এইখানে এসে মেক অ্যাক্টিভটা দেখতে পারবো। তাহলে মেক অ্যাক্টিভে ক্লিক করে দিলাম, উনি আবার অ্যাক্টিভ হয়ে ডাটাবেজে চলে আসে। এখন ব্যাক যান, সাপ্লায়ারে যান, দেখেন ডাটাবেজ দেখতে পারতেছেন, এই মিস্টার মেগান। এই হচ্ছে বিষয়। তো এতটুকু ছিল। আমার কথা হচ্ছে যে আমরা ডাটাবেজে অ্যাড করে নিচ্ছি, সবকিছু অ্যাড করে নেওয়ার কারণ, যে আমরা কাস্টমার অ্যাড করছি, সাপ্লায়ার অ্যাড করতেছি, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করছি, ট্যাক্স অ্যাড করছি, যে এই প্রত্যেকটা স্টেপ 5 6 7 নাম্বার ক্লাস প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কি, আমরা ডাটা অ্যাড অ্যাড করতেছি, ডাটা অ্যাড করা থাকবে মানে কুইক বুকস এর মজাটা পাওয়া আমি শুরু করবো, আসেন প্র্যাকটিস করি, এরকম একটা ব্যাপার। তার মানে আমি
একটা প্রতিষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ আমার হতে পারে, কোন কোন আহ, মানে সেগমেন্টে আমি অর্ডার পাইতে পারি ক্লায়েন্টের থেকে, প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তার মানে আপনি যে কোনো একটা ক্লায়েন্টের কাজ পাইলে, যদি এমন হয় যে না, সে কুইক বুকসে অনেক আগে থেকে আছে, আর তারা কেউ একজন ছিল, তার সাথে নেগোসিয়েশন হয়নি বা কোনো সমস্যা হয়েছে, সে পরবর্তীতে আরেকজন খুঁজে নিল, সেই আরেকজন আপনি বা আমি হইলাম। কিন্তু যদি এমন হয় যে না, কেউ নতুন আসতেছে, আপনার তো সব রকমই সার্ভিস দিতে হতে পারে, সেক্ষেত্রে কেউ নতুন আসলে আমার সেট আপটা দেখালে আপনি বুঝতে সুবিধা হবে এবং পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন এখান থেকে। আমি চাইবো প্রত্যেকে কন্টিনিউ ক্লাসে থাকবেন, তাতে লাইভে দেখলে, পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দেখলে প্র্যাকটিস করতে সুবিধা হয়, কিন্তু লাইভটা না দেখলে শুধু রেকর্ডেড ভিডিও দেখে কিছু হয় না। ঠিক আছে, যাক, আমরা এটা সেভ করি।